আচ্ছা স্যার আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখতেছি রাইট ওকে তো এই যে একটা কোয়েশ্চেন এটা হলো একটা বোর্ড কোয়েশ্চেন এবং আমি এখানে বোর্ডের নামটা উল্লেখ করি নাই বাট এটা একটা বোর্ড কোয়েশ্চেন সো আমরা যদি এই কোয়েশ্চেনটাকে সলভ করতে পারি আই থিঙ্ক অন্যান্য কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ ওকে তো চলো আমরা অ্যাট ফার্স্ট এই কোয়েশ্চেনটাকে একটু অ্যানালাইসিস করি আমি তোমাদেরকে বলেছিলাম যে আর্থিক বিবরণীর ম্যাথগুলো সলভ করতে গেলে আমরা অ্যাট ফার্স্ট কয়টা ওয়ার্কিংস করব তিনটা প্রথম ওয়ার্কিংসটা কি যে আমাদের যে কোয়েশ্চেনের রেয়ামিল দেয়া আছে এই রেয়ামিলের হিসাবগুলো কে কোথায় যাবে সেটা ফাইন্ড আউট করা এবং মার্ক করা রাইট দ্বিতীয় কাজ কি এই রেয়ামিলের ভিতর কোনো লুকানো সমন্বয় আছে কিনা সেটাকে ফাইন্ড আউট করা এবং লাস্ট কাজ কি এখানে যে সরাসরি সমন্বয়গুলো দেয়া আছে এই সরাসরি সমন্বয়গুলো কে কোথায় যাবে সেটাকে ফাইন্ড আউট করা মার্ক করা ওকে এই তিনটা কাজ যদি আমরা অ্যাট ফার্স্ট করে নিই তাহলে আমাদের জন্য আর্থিক বিবরণী করাটা কি অনেক বেশি ইজি হয়ে যাবে তো কোয়েশ্চেন পেয়ে অঙ্ক করা শুরু করে দিলাম এটা করতে পারো যারা অনেক অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট বাট যারা বিগিনার যারা মানে শিখছো আর কি তো আমার মনে হয় তাদের জন্য অ্যাট ফার্স্ট এইভাবে করাটাই বেটার হবে যে আমরা রেয়ামিলকে অ্যানালাইসিস করব লুকানো সমন্বয় খুঁজে বের করব এবং সরাসরি দেওয়া সমন্বয়গুলোকে ফাইন্ড আউট করব ওকে তো স্যার চলো আমরা একটু দেখি আচ্ছা তো আমাদের 31 ডিসেম্বর 2018 তারিখের 18 সালের একটা রেয়ামিল এখানে দেয়া আছে তো আমরা রেয়ামিলটা একটু অ্যানালাইসিস করি অ্যাট ফার্স্ট কি দেয়া আছে বলো তো শেয়ার মূলধন আচ্ছা শেয়ার মূলধন কোথায় যাবে বলো তো শেয়ার মূলধনেই যাবে ওকে আমরা জানি যে আর্থিক অবস্থার বিবরণের একটা পার্ট শেয়ার মূলধন তো শেয়ার মূলধন পার্টে আমরা কাকে নিব শেয়ার মূলধনকে নিব ওকে স্যার সো এটা এখানে আই থিঙ্ক মার্ক করার কিছু নাই আচ্ছা তবে একটা কথা বলা যেতে পারে শেয়ার মূলধন এই পার্টটা বা শেয়ার মূলধনের অংশটাকে আমরা মানে কয়টা স্টেপে প্রেজেন্ট করব বলো তো তিনটা ধাপে প্রেজেন্ট করব রাইট প্রথম ধাপের নাম কি হবে অনুমোদিত শেয়ার মূলধন রাইট দ্বিতীয় পার্টটার নাম কি হবে ইস্যুকৃত ও বিলিকৃত শেয়ার মূলধন অ্যান্ড লাস্ট পার্টটার নাম কি আদায়কৃত শেয়ার মূলধন ওকে অনুমোদিত ইস্যু ও বিলিকৃত আদায়কৃত আবার বলো অনুমোদিত ইস্যু ও বিলিকৃত আদায়কৃত রাইট আচ্ছা এই যে এখানে দেখো অনুমোদিত ইস্যুকৃত শেয়ার মূলধনের তথ্যগুলো দেয়া আছে সো রেয়ামিলের মধ্যে যে মূলধনটা দেয়া থাকবে রেয়ামিলের মূলধনটা হলো কি স্যার আদায়কৃত শেয়ার মূলধন কি স্যার আদায়কৃত শেয়ার মূলধন ওকে সো কনফিউজড হওয়া যাবে কোনটা অনুমোদিত কোনটা ইস্যু ও বিলিকৃত কোনটা আদায়কৃত এগুলো নিয়ে কনফিউজড হওয়া যাবে নো রেয়ামিলের মূলধনটা বা রেয়ামিলের শেয়ার মূলধনটা কি স্যার আদায়কৃত শেয়ার মূলধন অনুমোদিত ইস্যুকৃত বিলিকৃত এগুলো আলাদাভাবে দেয়া থাকে এটা হয়তো কোয়েশ্চেনের উপরে দেয়া থাকবে অথবা সাইডে দেয়া থাকবে ওকে তো শেয়ার মূলধন এটা হলো আদায়কৃত শেয়ার মূলধন এরপরে কি বলছে বলো তো 12% ঋণপত্র রাইট আচ্ছা ঋণপত্র এটা যদি ডেবিটে থাকে তাহলে আমরা বিনিয়োগ হিসেবে কাউন্ট করব আর যদি ক্রেডিটে থাকে তাহলে আমরা দীর্ঘমেয়াদী দায় হিসেবে বিবেচনা করব রাইট তাহলে ঋণপত্র এটা টাকাটা কোথায় ডেবিটে নাকি ক্রেডিটে এটার উপর ডিপেন্ড করবে ঋণপত্রটা বিনিয়োগ নাকি দীর্ঘমেয়াদী দায় তো আমাদের এখানে যে ঋণপত্র এটার টাকাটা কোথায় আছে ক্রেডিটে আছে সো আমরা ঋণপত্রকে কি নামে ডাকবো স্যার দীর্ঘমেয়াদী দায় সো এটাকে আমরা দ বললাম ওকে ইজারা সম্পদ ইজারা সম্পদটা কি স্যার স্থায়ী সম্পদ বিনিয়োগটা কি বিনিয়োগে যাবে অর্থাৎ বিনিয়োগটা একটা সম্পদ এটা সম্পদে যাবে আয়কর কোথায় যাবে রেয়ামিলের আয়করটা কোথায় যায় সংরক্ষিত আয় বিবরণীতে যাবে বিয়োগের অংশে রাইট অন্তর্বর্তীকালীন লভ্যাংশ বা প্রদত্ত লভ্যাংশ ওকে তো রেয়ামিলের যে লভ্যাংশটা এটা প্রদত্ত লভ্যাংশ বা অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এটাকে আমরা কোথায় নিই সংরক্ষিত আয় বিবরণীতে আমরা নিব বিয়োগের অংশে প্রারম্ভিক মজুত পণ্য কোথায় যাবে বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে কোথায় যাবে বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে ক্রয়টা কোথায় যাবে বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে বিক্রয়ে যাবে সো এটা মার্ক করার দরকার নাই মজুরি বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে শেয়ার অধিহার
শেয়ার অধিকার কোথায় যেন যায়? স্যার শেয়ার অধিকারের টাকাটা কাদের? মালিকদের। আর শেয়ার মালিকদের যত পাওনা সব কোথায় যাবে? সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। এই যে যারা এগুলো চিনো না ভাই, বলো তো কোনোভাবে তাদের পক্ষে কি আর্থিক বিবরণী করা সম্ভব? নো। আমি কিন্তু এই 2 দিন ধরে এগুলোই শেখাইছি। হ্যাঁ, তো যারা আমার সাথে কোঅপারেট করেছো, ইম্পর্টেন্স দিয়েছো, বাসায় একটু পড়েছো, আই থিঙ্ক তাদের জন্য এখন এগুলো একদম ইজি। আর যারা কোঅপারেট করো না তাদের মানে তারা নিজেরাই মানে আসলে যারা পরীক্ষা দেয় সবাই কি বলে A+ পায়? নো। সবাই কি আশানুরূপ রেজাল্ট করে? সবাই কি ভালো করে? কারা করে না বলো তো? যা ইনস্ট্রাকশন ফলো করে না। তুমি আমাকে তোমার মেন্টর হিসেবে যেহেতু বেছে নিয়েছো, সো আমার ইনস্ট্রাকশনগুলো ফলো করা এটা তোমার জন্য কি খুবই জরুরি। যদি না করো আমার কিছুই হবে না, আলটিমেটলি তুমি কি করবা? লুজার হবা। যাই হোক, শেয়ার অধিকার এই টাকাটা কাদের? শেয়ার হোল্ডারদের। দ্যাটস ওয়াই শেয়ার অধিকারটাকে আমরা কোথায় নেব? সঞ্চিতি ও উদ্বৃত্তে নেব। তো যত কিছু শেয়ার হোল্ডারদের সব কিছুই সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে, শুধুমাত্র একটা জিনিস বাদে। সেটার নাম কি? শেয়ার মূলধন। কি বাদে? কারণ শেয়ার হোল্ডারদের পাওনাটাকে আমরা কয় ভাগে বিভক্ত করি? একটা ভাগ কি? শেয়ার মূলধন। আরেকটা ভাগ কি? সঞ্চিতি ও উদ্বৃত্ত। ওকে স্যার? বেতন। আচ্ছা, বেতন কোথায় যাবে? পরিচালন ব্যয় যাবে। কলকব্জা ও যন্ত্রপাতি কোথায় যাবে? স্থায়ী সম্পদে যাবে। আয়কর সঞ্চিতি, এটা সংরক্ষিত আয়ের যোগের অংশে যাবে, তাই না বলো? আচ্ছা, আয়কর সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে যাবে। কত টাকা স্যার বলো তো? 50,000, রাইট? নাকি 30,000? এখানে টাকাগুলো একটু এলোমেলো আছে হয়তোবা। 30,000। আচ্ছা, আয়কর 30,000 টাকা সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে যাবে। আচ্ছা, এটা আমি মার্ক করলাম। আয়কর সঞ্চিতি কোথায় যাচ্ছে? সংরক্ষিত আয়ের যোগের অংশে যাচ্ছে। কয় টাকা? 20,000 টাকা, রাইট? ঠিক আছে স্যার। আচ্ছা, আমি দেখো এই যে আয়কর সংরক্ষিত আয় যাচ্ছে 30,000 টাকা, এটা মার্ক করলাম। আবার আয়কর সঞ্চিতি কত? 20,000 টাকা, এটাকেও মার্ক করলাম। এটা মার্ক করার পেছনে একটা রিজন আছে। রিজনটা হলো কি, যেমন আয়কর আর আয়কর সঞ্চিতি এই দুইটা ইনফরমেশন আমরা কয়ভাবে যেন প্রেজেন্ট করতে পারি? 2 ভাবে। আয়কর সঞ্চিতি যোগের অংশে দেখাবো, আয়কর বিয়োগের অংশে দেখাবো, বা শেষ। আরেকটা ফরম্যাট কি, এই দুইটার মধ্যে যে বড় তাকে আমরা তার জায়গায় রাখবো, আর ছোটটাকে কি করব? মাইনাস করে দিব। যেমন আয়কর কত যেন? 30। আয়কর সঞ্চিতি কত যেন? এখন এই দুইটার মধ্যে কে বড়? আয়কর বড়। তাহলে আয়করকে আমরা আয়করের জায়গায় রাখবো। আয়করের জায়গা কোনটা? সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে। তাহলে সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে আমরা আয়কর লিখবো কত টাকা? 30,000 টাকা। সেখান থেকে আমরা মাইনাস করে দিব কি স্যার? আয়কর সঞ্চিতি কত? 20,000। তাহলে টাকার কলামে কত বসলো? 10,000। ওকে, আমরা এই কাজটা করতে পারি। বেসিক্যালি করতে পারি না, আমরা এই কাজটাই করব। এমনিতে আমরা মাথায় রাখবো যে আয়কর বিয়োগের অংশে যাবে, আয়কর সঞ্চিতি যোগের অংশে যাবে, বাট যখন আমরা এটা বসাবো, বসানোর সময় আমরা এইভাবে আর কি মেনটেন করব। বুঝছো সবাই? গুড। আচ্ছা স্যার, এবার বলো সঞ্চিতি তহবিল। আচ্ছা, তহবিল বা ফান্ড কয় রকমের হয়? 2 রকম। শেয়ার হোল্ডারদের জন্য হলে সঞ্চিতি ও উদ্বৃত্ত, অন্য কারোর জন্য হলে চলতি দায়। আচ্ছা, সঞ্চিতি তহবিল, দেখো এখানে একটু মজা করছে তাই না? এটা সঞ্চিতি মানেই তো তহবিল। এখানে সঞ্চিতি তহবিলটা কোন ধরনের সঞ্চিতি তহবিল মেনশন করছে, তারপর আমরা বুঝে নিব এটা সাধারণ সঞ্চিতি তহবিল। কি স্যার? আর সাধারণ সঞ্চিতি তহবিলের টাকাটা কারা পাবে? শেয়ার হোল্ডার। দ্যাটস ওয়াই এটাকে আমরা কোথায় বসাবো? সঞ্চিতি ও উদ্বৃত্তে বসাবো, রাইট? তাহলে এটা সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদে যাবে। প্রদেয় হিসাব এটা চলতি দায়ে যাবে। ওকে, ব্যাংক জমার উদ্বৃত্ত। স্যার খুব সাবধান থাইকো, হ্যাঁ? অনেকে ভালো স্টুডেন্টও কি করে অসাবধানতার জন্য এখানে ভুল করে ফেলে। ব্যাংক জমার উদ্বৃত্ত এটা হলো চলতি সম্পদ, ব্যাংক জমাতিরিক্ত
চলতি দায়। ওকে, তাহলে জমার উদ্বৃত্ত নাকি জমাতিরিক্ত এটা একটু কনসাসলি ফলো করো, ফোকাস করো। হ্যাঁ, দেখা গেলো তুমি পারো বাট তোমার কনসাসনেসের অভাবে অঙ্কটা ভুল হয়ে গেছে, তখন কিন্তু অনেক খারাপ লাগবে। তো ব্যাংক জমার উদ্বৃত্ত এটা আমরা কোথায় নিব স্যার? চলতি সম্পদে নিব। ওকে, সুনাম এটা একটা স্থায়ী সম্পদ। ওকে, দায় গ্রাহকের কমিশন, দায় গ্রাহকের কমিশন। আচ্ছা বলো তো আমরা দায় গ্রাহক কাকে বলি? আমি গত ক্লাসে এটা তোমাদের বুঝিয়েছিলাম, দায় গ্রাহক। আচ্ছা, দায় গ্রাহক তার মানে কি? যে দায় গ্রহণ করেছে সে হচ্ছে কি দায় গ্রাহক। তোমরা জানো এই দায় গ্রাহকটা কে? নো নো। আচ্ছা দেখো, দায় গ্রাহকের টার্মটা টোটালি নিউ একটা টার্ম। ধরো আমরা একটা কোম্পানি, আমরা আমাদের কোম্পানির সিকিউরিটিসগুলো বাজারে বিক্রি করতে চাই, আর্থিক বাজারে বিক্রি করতে চাই, শেয়ার বাজারে শেয়ার বিক্রি করতে চাই, বন্ড বাজারে বন্ড বিক্রি করতে চাই। এই শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এগুলো কি আমাদের সিকিউরিটিস। তো আমরা আমাদের সিকিউরিটিসগুলো আর্থিক বাজারে বিক্রি করতে চাচ্ছি। তো এইগুলোকে আমরা গিয়ে বিক্রি করবো বলো ওই পত্রিকাওয়ালাদের মতো, ভাই শেয়ার কিনবেন এইভাবে? নো। এই শেয়ারগুলো, এই বন্ডগুলো, এই ডিবেঞ্চারগুলো, এই ঋণপত্রগুলো আর্থিক বাজারে বিক্রি করে দেওয়ার জন্য আমরা এজেন্ট নিয়োগ করলাম। ওকে, তো এই এজেন্ট হিসেবে কোনো ব্যক্তি কাজ করতে পারে অথবা কোনো প্রতিষ্ঠান কাজ করতে পারে। ইভেন বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানও এই এজেন্ট হিসেবে কাজ করে, যাদেরকে আমরা বিনিয়োগ ব্যাংক বলি। কি বলি? তোমরা পড়েছো না বিনিয়োগ ব্যাংক? বিনিয়োগ ব্যাংক কারা? বিনিয়োগ ব্যাংক হলো এমন আর্থিক প্রতিষ্ঠান বা এমন ব্যাংক যারা কোম্পানির ইস্যুকৃত শেয়ার বা বন্ড বা ডিবেঞ্চারগুলো বাজারে বিক্রি করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে। তো আমরা আমাদের কোম্পানির সিকিউরিটিসগুলো বা শেয়ারগুলো শেয়ার বাজারে বা আর্থিক বাজারে বিক্রি করার জন্য একটা এজেন্ট নিয়োগ দিলাম। ওকে, ধরো আমরা 2000 শেয়ার বিক্রি করতে চাই, এর জন্য আমরা একটা এজেন্ট নিয়োগ দিলাম। এখন এই শেয়ার বিক্রি করে টাকা কালেক্ট করে আমাদের অ্যাকাউন্টে জমা করে দেওয়ার পুরো দায় টাকার ওই এজেন্টের, ওই অবলেখকের। যদি 2000 শেয়ার তারা জনগণের কাছে বিক্রি করতে না পারে, ধরো তারা 1500 শেয়ার বিক্রি করলো, 500 শেয়ার বিক্রি করতে পারে নাই, এই 500 টাকা তারা তাদের নিজেদের টাকা দিয়ে এই 500 শেয়ার কিনে আমাদের অ্যাকাউন্টে টাকা জমা করবে। এরপরে ওনারা এটা বিক্রি করবে না করবে ওটা ওনাদের বিষয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে আমাদের সিকিউরিটিসগুলো বিক্রি করে দেওয়ার জন্য আমরা যে এজেন্ট নিয়োগ দিই, যে অবলেখক নিয়োগ করি অথবা যে আন্ডার রাইটার নিয়োগ করি, এই অবলেখক বা এজেন্ট বা আন্ডার রাইটার এদেরকে কি বলা হয়? দায় গ্রাহক বলা হয়। কি বলা হয়? কারণ এই সিকিউরিটিসগুলো বিক্রি করার সমস্ত দায় দায়িত্ব কাদের? তাদের, এই অবলেখকের। যদি এগুলো তারা জনগণের কাছে বিক্রি করতে পারে ভালো, যদি না পারে তাহলে নিজেদের ফান্ডের টাকা দিয়ে তারা এগুলো কিনতে বাধ্য থাকবে। ওকে স্যার, তারা এই কাজটা কেন করে? বিকজ আমরা তাদেরকে কি দিচ্ছি? কমিশন দিচ্ছি। তারা কমিশনের বিনিময়ে এই দায়টা গ্রহণ করেছে। তোমরা কি বুঝতে পেরেছ? গুড। তাহলে দায় গ্রাহক বলতে আমরা কি বলতে পারি? অবলেখক। দায় গ্রাহক বলতে কি বুঝছি? তাহলে অবলেখকের কমিশন বা দায় গ্রাহকের কমিশন একই কথা। তো অবলেখকের কমিশন বা দায় গ্রাহকের কমিশন এটা কোথায় যাবে বলো তো? অলিক সম্পদে যাবে। কোথায় যাবে? অলিক সম্পদে যাবে। তাহলে এটা অলিক সম্পদ বা অসতে যাবে। ওকে স্যার, আমরা জানি অলিক সম্পদে কয়টা জিনিস যায়? প্রাথমিক ব্যয়, বিলম্বিত বিজ্ঞাপন, অবলেখকের বা দায় গ্রাহকের কমিশন, আরেকটা কি? অবহার। ওকে, এই 4টা জিনিস যায়। এরপরে বললো সংরক্ষিত আয় 1/1/2018, এটা 18 সালের ম্যাথ। তো 1/1 মানে কি? প্রারম্ভিক, তার মানে এটা হলো প্রারম্ভিক সংরক্ষিত আয়। তো এই প্রারম্ভিক সংরক্ষিত আয় 10,000 টাকা, এটাকে আমরা কোথায় যেন বসাবো? সংরক্ষিত আয় বিবরণীর শুরুতে। সংরক্ষিত আয় বিবরণীটা স্টার্ট হবে কাকে দিয়ে? এই প্রারম্ভিক সংরক্ষিত আয়কে দিয়ে। তাহলে আমরা সংরক্ষিত আয় এটাকে কোথায় বসাবো? সংরক্ষিত আয় বিবরণীতে। ওকে স্যার, আচ্ছা তাহলে দেখো আমরা আমাদের প্রথম কাজটা করে ফেললাম। আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে রেয়ামিলটা দেয়া আছে, এই রেয়ামিলের কোন হিসাবটা কোথায় যাবে আমরা কি এখন বুঝতে পেরেছি? গুড। আমরা আরেকবার রিভিউ করি। শেয়ার মূলধন এটা কোথায় যাবে? আদায়কৃত শেয়ার মূলধনে যাবে। 12% ঋণপত্র, টাকাটা কোথায়? ক্রেডিটে, সো এটা দীর্ঘমেয়াদী দায়ে যাবে। ইজারা সম্পদ স্থায়ী সম্পদে যাবে। 10% বিনিয়োগ, এটা বিনিয়োগ নামে সম্পদেই যাবে। আয়কর সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে যাবে।
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সংরক্ষিত আয় বিবরণীর বিয়োগের অংশে যাবে। প্রারম্ভিক মজুদ এটা বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে। ক্রয় এটা বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে। বিক্রয় এটা বিক্রয়ে যাবে। মজুরি এটা বিক্রিত পণ্যের ব্যয়ে যাবে। শেয়ার অধিহার এটা সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। বেতন এটা পরিচালন ব্যয়ে যাবে। কলকব্জা ও যন্ত্রপাতি এটা স্থায়ী সম্পদে যাবে। আয়কর সঞ্চিতি এটা সংরক্ষিত আয়ের যোগের অংশে যাবে। ওকে, সঞ্চিতি তহবিল এটা সঞ্চিতি ও উদ্বৃত্তে যাবে। প্রাপ্য হিসাব এটা চলতি সম্পদে যাবে। প্রদেয় হিসাব এটা চলতি দায়ে যাবে। ব্যাংক জমার উদ্বৃত্ত এটা চলতি সম্পদে যাবে। সুনাম স্থায়ী সম্পদে যাবে। দায় গ্রাহকের কমিশন বা অবলেখকের কমিশন বা আন্ডার রাইটারের কমিশন এটা অলিক সম্পদে যাবে। ওকে, সংরক্ষিত আয় এটা হলো প্রারম্ভিক সংরক্ষিত আয়, এটা কোথায় যাবে? কোথায় যাবে? সংরক্ষিত আয় বিবরণীর শুরুতেই এটা যাবে, বা এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। ওকে স্যার, আচ্ছা, তো আমাদের প্রথম কাজ শেষ। রেয়া মিলের কে কোথায় যাবে আমরা বুঝে গেলাম, জেনে গেলাম, মার্ক করলাম। এবার আমরা আমাদের দ্বিতীয় কাজটা করব, সেটা হলো রেয়া মিলের মধ্যে কোনো লুকানো সমন্বয় আছে কিনা আমরা সেটাকে খুঁজে বের করব। ওকে, এবং এটা খুঁজে বের করার ট্রিক্সগুলো আমরা জানি নাকি জানি না? কয়টা জানো ট্রিক্স? 4টা। আমরা 4টা বিষয়কে ফোকাস করব। 1, কারোর সাথে পার্সেন্ট আছে কিনা, থাকলে ওটার উপর সুদ ধরতে হবে। 2, কারোর সাথে মাস উল্লেখ আছে কিনা, থাকলে বুঝতে হবে এখানে বকেয়া বা অগ্রিম আছে। 3, কারোর সাথে বছর আছে কিনা, থাকলে বুঝতে হবে অবলোপন করতে হবে। অ্যান্ড লাস্ট ওয়ান, কারোর সাথে ভগ্নাংশ আছে কিনা, থাকলে বুঝতে হবে এখানে বকেয়া বা অগ্রিম আছে। ওকে, তাহলে পার্সেন্ট, মাস, বছর, ভগ্নাংশ, এই 4টা জিনিস আমরা সার্চ করব। আচ্ছা, 4টাকে অ্যাট এ টাইম সার্চ করার দরকার নেই। অ্যাট ফার্স্ট একটু সার্চ করো এখানে পার্সেন্ট আছে কিনা। ওকে, পার্সেন্ট আছে না নাই? এই যে ঋণপত্রের সাথে পার্সেন্ট আছে, তার মানে এখানে একটা লুকানো সমন্বয় আছে। সেটা কি? সুদ ধরতে হবে। সেটা কি? সুদ ধরতে হবে। আচ্ছা স্যার, তোমরাই বলো আমাদের ঋণপত্র কত? 1,50,000। এটা ডেবিটে না ক্রেডিটে? তাহলে এটা কি সম্পদ না দায়? দায়। তাহলে দায়ের জন্য আমরা কি সুদ পাবো না দিব? দিয়েছি না দিব? আমরা ঋণপত্রের সুদটা কিন্তু এখনো দেই নাই, দিব। মানে তার মানে কি এটা আমাদের জন্য বকেয়া ব্যয়, এটা আমাদের জন্য। তাহলে ঋণপত্রের উপর যে 12% সুদ দিতে হবে এটা আমাদের জন্য কি? বকেয়া ব্যয়। এটা কি রেয়া মিল না সমন্বয়? সমন্বয়। সমন্বয় কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। তাহলে যেহেতু এটা বকেয়া ব্যয়, সো ব্যয় হিসেবে এটা অন্যান্য ব্যয় যাবে, আর বকেয়া ব্যয় হিসেবে এটা চলতি দায়ে যাবে। তাহলে ঋণপত্রের ব্যয়টাকে, ঋণপত্রের সুদটাকে অ্যাট ফার্স্ট আমরা কোথায় বসাবো বলো তো? অন্যান্য ব্যয় বসাবো। কোথায় বসাবো? অন্যান্য ব্যয় বসাবো। অ্যান্ড দেন আমরা কোথায় বসাবো? চলতি দায় বসাবো। ক্লিয়ার? তাহলে দেখো এই যে 12% ঋণপত্র 1,50,000, এই 1,50,000 টাকা আমরা কোথায় বসাবো? দীর্ঘমেয়াদী দায়। কিন্তু 1,50,000-এর উপর 12% হারে আমরা সুদ ধরবো, তাই না? কয় মাসে সুদ ধরবো জানো? 1 বছরে সুদ ধরবো না। এই যে 1-9, তার মানে 9 থেকে স্টার্ট, 9, 10, 11, 12, 4 মাসের। কয় মাসের? 4 মাসের। তাহলে 1,50,000 টাকার উপর 12% হারে কয় মাসের সুদ ধরতে হবে? 4 মাস। এই যে 4 মাসের সুদ আমরা পেলাম, এই সুদটাকে আমরা ফার্স্টে কোথায় বসাবো? অন্যান্য ব্যয়। অ্যান্ড দেন কোথায় বসাবো? চলতি দায়। ওকে স্যার, যেহেতু এটা একটা বকেয়া ব্যয়। আচ্ছা, এরপরে দেখো তো পার্সেন্ট আর আছে কিনা। ইয়েস, এখানে আছে। বিনিয়োগের পাশে 10% দেয়া আছে। স্যার বলো তো বিনিয়োগটা আমাদের জন্য কি? সম্পদ। ওকে, তো বিনিয়োগ যেহেতু সম্পদ, এটা সুদ কি আমরা দিব না পাবো? পেয়েছি না পাবো? এটা কি আয় না বকেয়া আয়? এটা কি রেয়া মিল না সমন্বয়? তাহলে সমন্বয়ের বকেয়া আয় কয় জায়গায় যায়? একবার অন্যান্য আয়ে যাবে, আরেকবার চলতি সম্পদে যাবে। তাহলে বিনিয়োগ 50,000, এটার উপরে আমরা যে 10% সুদ ধরবো, এই সুদটা আয় হিসেবে কোথায় যাবে স্যার? অন্যান্য আয়ে যাবে অ্যাট ফার্স্ট, অ্যান্ড দেন কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। ওকে, তাহলে বলো 10% বিনিয়োগ 50,000 টাকা, এটা আমরা কোথায় নিব? সম্পদের বিনিয়োগের দিকে। এবং এই যে 50,000 টাকার উপর আমরা 10% সুদ ধরবো, এই সুদটা আমরা কোথায় নিব? অন্যান্য আয়ে এবং চলতি সম্পদে। স্যার বিনিয়োগের সাথে কোনো তারিখ দেয়া আছে? নো। তার মানে আমরা পুরো 1 বছরের সুদই ধরবো। বাট ঋণপত্রের ক্ষেত্রে আমরা কিন্তু পুরো 1 বছরের সুদ ধরবো না, কারণ তারিখ দেয়া আছে।
আমরা অঙ্ক করতেছি কত তারিখ, কোন মাসে বলো তো? ডিসেম্বরে। আমরা অঙ্ক করতেছি ডিসেম্বরে, আমাদের মেয়াদকাল শেষ হচ্ছে কবে? ডিসেম্বরে। আর আমরা ঋণ নিয়েছি কবে? 1/9। তাহলে 1/9 নিয়েছি, তাহলে নবম মান্থের সুদ কাউন্ট করতে হবে নাকি হবে না? তাহলে নবম, দশম, একাদশ, দ্বাদশ, মোট কয় মাস? 4 মাস। ওকে, 4 মাসের সুদ ধরতে হবে, বাট এখানে পুরো 1 বছরেরই সুদ ধরতে হবে। ওকে স্যার, সবাই বুঝতে পেরেছো? গুড। আচ্ছা, আর কোনো পার্সেন্ট আছে? নাই। আচ্ছা, তাহলে পার্সেন্টের বিষয়টা শেষ। এবার আমরা কাকে সার্চ করব? মাস আছে কিনা কারোর সাথে। তো ফার্স্ট টু লাস্ট সার্চ করো, কারোর সাথে মাস আছে? নো, মাস নাই। আচ্ছা, এবার আসো আমরা কাকে সার্চ করব? বছর আছে কিনা। তো আবার ওই যে ফার্স্ট টু লাস্ট দেখো বছর আছে কিনা। হ্যাঁ, বছর আছে। কার সাথে আছে? ইজারা সম্পত্তির সাথে বছর আছে। কয় বছর আছে? 10 বছর। তো কারোর সাথে যদি বছর থাকে কি করতে হয় যেন? অবলোপন করতে হয়। কি করতে হয়? অবলোপন করতে হয়, অর্থাৎ হ্রাস করতে হয়। অবচয় অবলোপন একই জিনিস। তো আমরা যদি ইজারা সম্পদকে অবলোপন করি কয় জায়গায় যাবে? 2 জায়গায়। এই অবলোপনটা একটা ব্যয়, সো এটা পরিচালন ব্যয় যাবে। অ্যান্ড দেন আমরা কি করব বলো তো? ইজারা সম্পত্তি থেকে অবলোপনটুকুকে মাইনাস করে দিব। ওকে, তাহলে ইজারা সম্পদের অবলোপন, এটা কি রেয়ামিল না সমন্বয়? এটা লুকানো সমন্বয়। এটা কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। তাহলে ইজারা সম্পদের যে অংশটুকু আমরা অবলোপন করব সেটাকে আমরা কোথায় বসাবো বলো তো স্যার? পরিচালন ব্যয়ে বসাবো। কোথায় বসাবো? আর ইজারা সম্পদ থেকে কি করব? মাইনাস করব। সো ইজারা সম্পদের উপর একটা স্টার দিয়ে দিলাম। স্টারটা দেওয়ার রিজন হলো যখন আমরা ইজারা সম্পদ বসাবো তখন আমরা যেন বুঝি যে এখানে কোনো কিছু যোগ আছে বা বিয়োগ আছে। বুঝছি স্যার? ওকে, তো আমাদের পার্সেন্ট গেল, মাস গেল, বছর গেল। এখন আমরা কি সার্চ করব? রেয়ামিলে কারোর সাথে ভগ্নাংশ আছে কিনা, যেমন 3/4, ওকে, অথবা ধরো 10/8, এই টাইপের কিছু আছে কিনা। তো আছে এই টাইপের কিছু না, আমাদের এখানে এই টাইপের কিছু নাই। তার মানে আমাদের এই রেয়ামিলের মধ্যে যে কয়টা লুকানো সমন্বয় ছিল আমরা খুঁজে বের করে ফেলছি। তাহলে আমাদের দ্বিতীয় কাজটাও শেষ। প্রথম কাজ কি ছিল? রেয়ামিলের হিসাবগুলো কে কোথায় যাবে। দ্বিতীয় কাজ কি? রেয়ামিলের ভিতরে লুকানো সমন্বয়গুলো ফাইন্ড আউট করা। এখন আমরা ফাইনাল কাজ করব, সেটা কি বলতো? এই যে আমাদের এখানে যে সমন্বয়গুলো দেয়া আছে এই সমন্বয়গুলো কে কোথায় যাবে সেটাকে আমরা ইন্ডিকেট করব, রাইট? ওকে, তো স্যার দেখো এখানে যে সমন্বয়গুলো আছে বেশিরভাগ সমন্বয় কিন্তু প্রথম পত্রের সমন্বয়, জাস্ট ওই যে দ্বিতীয় পত্রের স্পেশাল কয়েকটা এক্সট্রা বা এডিশন হিসেবে আছে, এডিশনাল আছে। ওকে, বুঝতে পেরেছো? দেখো, আচ্ছা আমি এই সমন্বয়গুলো পড়বো, পড়ার আগে একটু বলি যে সমাপনী মজুদ, আগুনে বিনষ্ট পণ্য, ক্ষতিপূরণ, সবগুলো কথা আমি কি অ্যাট এ টাইম চিন্তা করবো বলো? অ্যাট এ টাইম ভাববো না। আমরা অ্যাট ফার্স্ট কি চিন্তা করব? সমাপনী মজুদ কত। এইটার কাজ করার পরে গিয়ে আমরা কি চিন্তা করব? আগুনে বিনষ্ট পণ্য কত। আগুনে বিনষ্ট পণ্যের কাজ করার পরে গিয়ে আমরা কি চিন্তা করব? আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে নাকি নাই। অ্যান্ড দেন সবার শেষে গিয়ে আমরা কি চিন্তা করব? যে কোনো বিমা ক্ষতিপূরণ আমরা পাবো নাকি পাবো না। তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি চিন্তা করব? সমাপনী মজুদ, দেন আগুনে বিনষ্ট পণ্য, দেন আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে নাকি নাই। সবার শেষে কি চিন্তা করব? বিমা ক্ষতিপূরণ আছে নাকি নাই। স্টেপ বাই স্টেপ আমাদেরকে চিন্তা করতে হবে। সবগুলো কথা একসাথে যদি তুমি চিন্তা করো মাস্ট বি তুমি ভুল করবা। ওকে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি। সমাপনী মজুদ পণ্যের মূল্য 1,60,000 টাকা। বাস আমরা এখানেই থামি। সমাপনী মজুদ কত? 1,60,000। বলো সমাপনী মজুদ কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। আমরা অ্যাট ফার্স্ট কি করব? বিক্রিত পণ্যের ব্যয় নিব, অ্যান্ড দেন আমরা কোথায় নিব? চলতি সম্পদে নিব। তাহলে সমাপনী মজুদটাকে বিক্রিত পণ্যের ব্যয় নিব, আর কি কোথায় নিব? চলতি সম্পদে নিব। 1,60,000 টাকা নিব কিনা এটা আমি বলি নাই, জাস্ট সমাপনী মজুদের কথাটা বললাম। এটা কয় জায়গায় যাবে? 2 জায়গায়। বিক্রিত পণ্যের ব্যয় যাবে, আর কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। ওকে, আচ্ছা এরপরে আসো আমরা একটু দেখি। আগুনে বিনষ্ট পণ্য 15,000 টাকা। জাস্ট এতটুকুই আমরা পড়ি। আগুনে বিনষ্ট পণ্য কত? 15,000 টাকা। আগুনে বিনষ্ট পণ্য কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। আগুনে বিনষ্ট পণ্য কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। এক, রেয়ামিলের ক্রয় থেকে বাদ যাবে। সো আগুনে বিনষ্ট পণ্য 15,000,
এটা আমরা কি করব, এই যে রেয়ামিলের মধ্যে ক্রয় আছে 4,07,000, এখান থেকে বাদ দিব। কার থেকে বাদ দিব? সো আমরা ক্রয়ের পাশে একটা স্টার দিয়ে রাখলাম, যেন আমরা বুঝতে পারি ক্রয় লেখার সময় আগুনে বিনষ্ট পণ্য যেন বাদ দিতে ভুলে না যাই। এখানে আমি একটি স্টার দিলাম। প্রথম কাজ হয়ে গেল। দ্বিতীয় কাজ কি? অন্যান্য ব্যয় যাবে। দ্বিতীয় কাজ কি? অন্যান্য ব্যয় যাবে। সো আমরা আগুনে বিনষ্ট পণ্য এটার পাশে অন্যান্য ব্যয় লিখে দিলাম, অব মানে কি? অন্যান্য ব্যয়। তাহলে আগুনে বিনষ্ট পণ্য 15,000। আমরা এট ফার্স্ট কি করলাম? রেয়ামিলের ক্রয় থেকে বাদ দিলাম, তাই রেয়ামিলের ক্রয় একটা স্টার। অ্যান্ড দেন আমরা এই 15,000কে কোথায় নিব? অন্যান্য ব্যয় নিব। সো আমরা অব লিখে দিলাম। বুঝা গেল? তো সমাপনী মজুদের কাজ শেষ, আগুনে বিনষ্ট পণ্যের কাজ শেষ। এইবার আমরা কি চিন্তা করব? এই আগুনে বিনষ্ট পণ্য সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে নাকি নাই। যদি না থাকে আলহামদুলিল্লাহ, আমাদের কিছু করার নেই। যদি থাকে তাহলে আমরা একটা বাড়তি কাজ করব, এই আগুনে বিনষ্ট পণ্যটা সমাপনী মজুদ থেকে বাদ দিব। আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে বাদ দিব না। যদি থাকে বাদ দিব, অন্তর্ভুক্ত থাকলে বাদ দিব, না থাকলে বাদ দিব না। এখন বলো আগুনে বিনষ্ট পণ্য কত? এটা সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে না নাই? এইখানে বলেই দিচ্ছে যে সমাপনী মজুদ 1,60,000, যার মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 15,000 টাকা অন্তর্ভুক্ত আছে। তাহলে আগুনে বিনষ্ট পণ্যটা সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে। তাহলে বলো তো আমরা এই 15,000 সমাপনী মজুদ থেকে বাদ দিব নাকি দিব না? দিব। তাহলে আমরা এই যে সমাপনী মজুদ 1,60,000 বলতেছি, এইখান থেকে আমরা কি করব? মাইনাস করব কত? 15,000 টাকা। তাহলে আমরা যখনই কোথাও সমাপনী মজুদ বসাবো, যেমন বিক্রিত পণ্যের ব্যয় আমরা সমাপনী মজুদ বসাবো, কত বসাবো? 1,60,000। উত্তর হলো না। এই 1,60,000 থেকে 15,000 বাদ দিয়ে দেন যেটা থাকে ওইটা বসাবো। আবার সমাপনী মজুদকে আমরা কোথায় বসাবো? চলতি সম্পদে। কত বসাবো? 1,60,000 না, এই 1,60,000 থেকে 15,000 বাদ দিয়ে দেন যেটা থাকে সেটা বসাবো। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আচ্ছা, তো সমাপনী মজুদ গেল, আগুনে বিনষ্ট পণ্য গেল, অন্তর্ভুক্ত আছে কি নাই সেটাও গেল। লাস্ট কি চিন্তা করব আমরা? যে এই যে আগুনে বিনষ্ট পণ্য হলো, এই বাবদ আমরা কোনো বীমা ক্ষতিপূরণ পাবো কি না। যদি না পাই নাই, যদি পাই তাহলে কয় জায়গায় যাবে? 2 জায়গায়। এটাকে আমরা পেয়েছি না পাবো? পাবো। যেহেতু পাবো এটা সম্পদে যাবে, চলতি সম্পদ। আর অন্যান্য ব্যয় থেকে কি হবে? বাদ যাবে। তাহলে বলো তো এখানে কি বলছে? বীমা কোম্পানি 10,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে। তাহলে আমাদের আগুনে বিনষ্ট পণ্য কত? 15,000। আচ্ছা, বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে নাকি দিবে না? দিবে। কত দিবে? 10,000। তাহলে এই 10,000 কয় জায়গায় যাবে? 2 জায়গায়। এটাকে আমি পেয়েছি না পাবো? পাবো। দ্যাটস ওয়াই এই 10,000 টাকা চলতি সম্পদে যাবে। কোথায় যাবে? চলতি সম্পদে যাবে। আর কোথায় যাবে? ওই যে অন্যান্য ব্যয় 15,000 টাকা আমরা বসাবো, এই অন্যান্য ব্যয় 15,000 টাকা থেকে কি হবে? বাদ যাবে। তাহলে আমি 15,000-এর পাশে একটা স্টার দিয়ে রাখলাম। তাহলে এই 10,000 টাকা আমি চলতি সম্পদে বসাবো। কি নামে? বীমা ক্ষতিপূরণ নামে। আর কোথায় বসাবো? ওই যে অন্যান্য ব্যয় আমরা আগুনে বিনষ্ট পণ্য কত বসাবো? 15,000। ওই সময় আমরা মাইনাস করে দিব কি? ক্ষতি, বীমা কোম্পানি কর্তৃক ক্ষতিপূরণের স্বীকৃতি। কত? 10,000। তাহলে টাকার ঘরে কত বসবে? 5,000। বুঝছো নাকি বুঝছো নাই? গুড। আচ্ছা, এরপরে কি বললো দেখো, এটা ছিল 1 নাম্বার সমন্বয়। ওরে বাবা, পুরো 14 গোষ্ঠীর 1 নাম্বারে ঢুকাই দিস। আচ্ছা, যাই হোক, বড় হোক যাই হোক, আমরা কি সলভ করতে পারবো? হ্যাঁ। তাহলে আমরা যদি 4 ভাবে চিন্তা করি, সমাপনী মজুদ, আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে কি নাই, বীমা ক্ষতিপূরণ আছে কি নাই, এইভাবে 4টা ধাপে চিন্তা করলে নির্ভুলভাবে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। ওকে। আচ্ছা, এবার আসো 2 নাম্বার। 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। লভ্যাংশ ঘোষণা করতে হবে। ওকে। দেখো রেয়ামিলে লভ্যাংশ আছে, ওটা কি? প্রদত্ত বা অন্তর্বর্তীকালীন। ওটা এক জায়গায় যায়, সংগৃহীত আয়ের বিয়োগের অংশ। কিন্তু সমন্বয়ের যেটা লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটাকে আমরা কি বলবো? ঘোষণাকৃত লভ্যাংশ। কি স্যার? এই ঘোষণাকৃত লভ্যাংশ কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। এক, সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে যাবে, অ্যান্ড দেন চলতি দায়ে যাবে। তাহলে এই 10% লভ্যাংশ এটা আমরা সংরক্ষিত আয়ে বিয়োগের অংশে বসাবো। আর কোথায় বসাবো স্যার? চলতি দায়ে বসাবো। ওকে। আচ্ছা, লভ্যাংশ কত টাকা ঘোষণা করতে হবে সেটা কি দেয়া আছে? নাকি কত % ঘোষণা করতে হবে সেটা দেয়া আছে?
টাকা দেয়া থাকলে তো ভালোই হতো, তাই না? বাট টাকা নাই, আছে কি পার্সেন্ট। তো যখন পার্সেন্ট দেয়া থাকে, ঘোষণাকৃত লভ্যাংশের পার্সেন্ট দেয়া থাকবে, তখন তুমি পার্সেন্টটাকে কিভাবে টাকায় কনভার্ট করবা জানো? এই পার্সেন্টটা আদায়কৃত শেয়ার মূলধনের উপর চার্জ করতে হবে। কার উপর? দেখো শেয়ার মূলধন, আচ্ছা লভ্যাংশ তো শেয়ার মূলধনের উপরেই ধরতে হবে, তাই না? শেয়ার মূলধন কয় রকমের হয়? একটা কি অনুমোদিত, একটা কি ইস্যু ও বিলিকৃত, আরেকটা কি আদায়কৃত। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশের পার্সেন্টটা তুমি কি অনুমোদিত শেয়ার মূলধনের উপর ধরবা? না, অঙ্গ ভুল হবে। তুমি কি ইস্যু ও বিলিকৃতর উপর ধরবা? না, ভুল হবে। কার উপর ধরবা? আদায়কৃতর উপর। ওকে স্যার, মনে থাকবে? গুড। তাহলে এই যে 10% লভ্যাংশ, এটা আমরা সংরক্ষিত আয়ে বসাবো বিয়োগের অংশে, আর চলতি দায়ে বসাবো। তো 10% মানে কয় টাকা হবে? এই 10%কে আমরা 10 লাখ দিয়ে কি করব? গুণ দিব। তাহলে 10 লাখের 10% কত হয়? 1 লাখ টাকা। কত হয়? তাহলে ঘোষণাকৃত লভ্যাংশের পরিমাণ কত? এই 1 লাখ আমরা কোথায় নিয়ে বসাবো? সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে। আর কোথায় বসাবো? চলতি দায়। ক্লিয়ার? আচ্ছা অনেক সময় না আবার একটু দুষ্টামি করে, হ্যাঁ কিরকম, এখানে পার্সেন্ট না দিয়ে বলে দিল যে শেয়ার প্রতি 2 টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে। এখন বলো, বিরক্ত লাগতেছে? আচ্ছা, শেয়ার প্রতি 2 টাকা করে লভ্যাংশ ঘোষণা করতে হবে। তো পার্সেন্ট বললে তো তুমি আদায়কৃতের উপর ধরে দিলা। এখন যদি শেয়ার প্রতি দেয়া থাকে তখন কি করবা? তখন হলো ইস্যুকৃত শেয়ার সংখ্যা যা, ওইটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিবা। শেয়ার প্রতি যত টাকা লভ্যাংশ তত টাকাকে কি করবা? ইস্যুকৃত শেয়ার সংখ্যা দ্বারা গুণ দিবা। আমরা যদি 50,000 শেয়ার ইস্যু করি তাহলে 50,000 গুণ 2। আমরা যদি 10,000 শেয়ার ইস্যু করি 10,000 গুণ 2। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে শেয়ার প্রতি ঘোষণাকৃত লভ্যাংশ যদি দেয়া থাকে তাহলে আমরা ইস্যুকৃত শেয়ার সংখ্যাকে শেয়ার প্রতি লভ্যাংশ দিয়ে গুণ দিব। আর যদি ঘোষণাকৃত লভ্যাংশ পার্সেন্ট আকারে থাকে, এই পার্সেন্টটাকে আমরা আদায়কৃত লভ্যাংশের উপর চার্জ করব। ক্লিয়ার? ওকে, এবার কি বললো দেখো 3, সঞ্চিতি তহবিল 90,000 টাকায় উন্নীত করতে হবে। উন্নীত করা মানে কি? বাড়ানো, রাইট? আচ্ছা, সঞ্চিতি তহবিল, দেখো তো আমাদের কোয়েশ্চেনে সঞ্চিতি তহবিল কত দেয়া আছে? 75,000 টাকা। কিন্তু বছর শেষে এটাকে কত টাকায় উন্নীত করতে হবে? 90,000 টাকায় উন্নীত করতে হবে। তার মানে সঞ্চিতি তহবিলের মধ্যে এখন আছে কত? 75,000, বাট বছর শেষে এটা থাকতে হবে কত? 90। তাহলে 75,000 কি এমনি 90 হয়ে যাবে? বলো, এটা কি বাচ্চা ফুটাবে? নো। তাহলে আমাদেরকে ইনডিরেক্টলি একটা নির্দেশ দেওয়া হয়েছে, সেটা কি বলো তো? যে সঞ্চিতি তহবিলে কি করো? 15,000 টাকা ট্রান্সফার করো। বর্তমানে সঞ্চিতি তহবিলে আছে কত? কিন্তু এটা উন্নীত করতে হবে কত টাকায়? তাহলে 75,000কে 90,000 টাকা আমি যদি বানাতে চাই, দোয়া পরে ফু দিলে তো আর হবে না। বানাতে হলে আমাকে কি করতে হবে বলো তো? এই ফান্ডে নতুন করে টাকা ট্রান্সফার করতে হবে, স্থানান্তর করতে হবে। কত টাকায় স্থানান্তর করতে হবে? 15,000 টাকা। তাহলে এখানে বলতে পারতো যে সঞ্চিতি তহবিলে 15,000 টাকা স্থানান্তর করো। এটা না বলে তোমাদের সাথে একটু দুষ্টামি করছে আর কি, যে সঞ্চিতি তহবিলটাকে 90,000 টাকায় উন্নীত করো। তাহলে 75,000 থেকে 90,000 টাকায় আমি যদি উন্নীত করতে চাই, আমাকে কি করতে হবে? 15,000 টাকা এই ফান্ডে ট্রান্সফার করতে হবে। তো কোনো ফান্ডে আমরা যদি টাকা ট্রান্সফার করি, এটা কয় জায়গায় যাবে? 2 জায়গায় যাবে। আমরা একটু আগে শিখেছি, এক সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে যাবে। দেন যে ফান্ডে আমরা টাকাটা পাঠাবো ওই ফান্ডের সাথে কি হবে? যোগ হবে। তাহলে বলো তো, সাধারণ সঞ্চিতি তহবিলে আমরা কি 90,000 টাকা পাঠাবো? না, কত পাঠাবো? এই 15,000 টাকা আমরা ফার্স্ট কি করব? এই রেয়া মিলের সঞ্চিতি তহবিলের সাথে যোগ করব। সো এটার পাশে একটা স্টার দিলাম। অ্যান্ড দেন আমরা কি করব? সংরক্ষিত আয় থেকে বাদ দিব। সো আমরা এখানে সংরক্ষিত আয় লিখে রাখলাম। হ্যাঁ, সংরক্ষিত আয় থেকে আমরা কি করব? বাদ দিব। তাই সংরক্ষিত আয় লিখলাম, আর রেয়া মিলের সঞ্চিতি তহবিলের সাথে যোগ করব, তাই সঞ্চিতি তহবিলে একটা স্টার দিলাম। ওকে স্যার, এবার আসো 4 নম্বর সমন্বয়। 20,000 টাকার একটি কল্যাণ তহবিল গঠন করতে হবে। আমরা একটা তহবিল গঠন করব, কি নামে?
কল্যাণ তহবিল নামে একটা তহবিল গঠন করব। তো আমরা ফান্ডে টাকা পাঠালে কি হয়, সংরক্ষিত আয় থেকে বাদ যায়। আবার ফান্ড গঠন করলেও কি হবে, সংরক্ষিত আয় থেকে বাদ যাবে। তাহলে এই 20,000 টাকা আমরা এট ফার্স্ট কি করব, সংরক্ষিত আয় থেকে বাদ দিব। সো আমরা এখানে সংরক্ষিত আয় লিখে রাখলাম। ওকে, তো আমরা কি তৈরি করলাম, কল্যাণ তহবিল। আচ্ছা বলো, কল্যাণ তহবিল এই টাকাটা কি শেয়ার হোল্ডাররা পাবে? নো। তাহলে এটাকে সঞ্চিত উদ্বৃত্তে লেখা যাবে না। কোথায় লিখতে হবে, চলতি দায়। যে কোনো তহবিলের ঠিকানা কয়টা, দুইটা। একটা হলো কি সঞ্চিত উদ্বৃত্ত, আরেকটা কি চলতি দায়। ওকে, তাহলে এটা তো সংরক্ষিত আয়ে যাবে না কল্যাণ তহবিল, তাহলে যাবে কোথায়, চলতি দায়। তাহলে আমরা এটাকে চলতি দায় নিব। সো আমরা এখানে চলতি দায় লিখে রাখলাম। ওকে স্যার। আচ্ছা, এরপরে কি বলতো, লাস্ট এটা হলো 5 নম্বর সমন্বয়, যদিও নাম্বারটা আসে নাই। 5, দায় গ্রাহকের কমিশনের 50% সুনামের দ্বারা অবলোপন করতে হবে। আচ্ছা, এখানে একটা ভেজাল আছে। হ্যাঁ, দায় গ্রাহকের কমিশন কি সম্পদ, সুনামও কি? তাহলে প্রশ্নটা কি সঠিক না ভুল? প্রশ্নটা ভুল। তো 5 নম্বর সমন্বয়টা কি, দায় গ্রাহকের কমিশনের 50% অধিহার দ্বারা অবলোপন করতে হবে। ওকে স্যার, দায় গ্রাহকের কমিশন যা, তার 50% আমরা কি করব, অবলোপন করব। মানে কি, কমাবো। কার দ্বারা কমাবো, অধিহার দ্বারা কমাবো। ওকে, তার মানে কি, যতটুকু আমি কমাতে চাচ্ছি, অবলোপন করতে চাচ্ছি, ততটুকু আমি দায় গ্রাহকের কমিশন থেকেও বাদ দিব এবং অধিহার থেকেও বাদ দিব। তাহলে এট ফার্স্ট আমরা দেখি দায় গ্রাহকের কমিশন কয় টাকা। এই যে দায় গ্রাহকের কমিশন দেয়া আছে কত টাকা, 60,000 টাকা। আমি কি পুরো টাকাটাই কমাবো, পুরো টাকাটাই অবলোপন করব? না, 50%। তার মানে কি 60,000-এর 50% বা 60,000-এর অর্ধেক কত হয়, 30,000। তাহলে দায় গ্রাহকের কমিশন কত, 60,000। আমরা অবলোপন করব কত, 30,000। সেই 30,000 টাকা আমি কার সাথে অবলোপন করব, অধিহারের সাথে। তাহলে অধিহার থেকে বাদ, আর দায় গ্রাহকের কমিশন থেকেও বাদ। তাহলে আমরা 30,000 টাকা দায় গ্রাহকের কমিশন থেকে বাদ দিব। সো দায় গ্রাহকের কমিশনের পাশে একটা স্টার দিলাম। অ্যান্ড দেন আমরা কি করব, এটাকে অধিহার থেকে বাদ দিব। সো আমরা অধিহারের পাশেও একটা স্টার দিলাম। তার মানে আমরা সম্পদের দিকে বা অলিক সম্পদের দিকে দায় গ্রাহকের কমিশন যখন 60,000 লিখব, তখন আমরা মাইনাস করব। কি মাইনাস করব, শেয়ার অধিহার দ্বারা অবলোপন 30,000। তাহলে টাকার ঘরে কত বসবে, 30,000। আবার আমরা সঞ্চিত উদ্বৃত্তে যখন শেয়ার অধিহার লিখব 90,000 টাকা, তখন আমরা কি করব, মাইনাস করব। কি মাইনাস করব, দায় গ্রাহক দ্বারা অবলোপন কত, 30,000। সো টাকার ঘরে কত বসাবো, 60,000। বুঝছি আমরা সবাই? গুড। আর কোনো সমন্বয় আছে বলো না? তাহলে আমরা রেয়ামিলের কে কোথায় যাবে জানি, রেয়ামিলের লুকানো সমন্বয়গুলো জানি। আচ্ছা, যে সরাসরি সমন্বয় কে কোথায় যাবে জানি। এখন বলো তো এই ম্যাথগুলো করা সম্ভব নাকি অসম্ভব? খুবই সহজ, জাস্ট ধরে ধরে আমরা বসিয়ে দিব। তো আমরা যে ম্যাথটা দেখতেছি, গত ক্লাসে আমরা এই ম্যাথটাকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম, তাই না? তো আমরা ফার্স্টে রেয়ামিলের তথ্যগুলো কে কোথায় যাবে সেটা মার্ক করেছি। দেন রেয়ামিলের মধ্যে লুকানো সমন্বয়গুলো কে কোথায় যাবে সেটাও মার্ক করেছি। অ্যান্ড দেন এখানে যে অন্যান্য তথ্যগুলো দেয়া ছিল, সমন্বয়গুলো দেয়া ছিল, এই সমন্বয় কে কোথায় যাবে আমরা সেটাও মার্ক করেছি। ওকে, তো এখন কিন্তু আমরা জানি যে কে কোথায় যাবে, তাই না? প্রত্যেকটা ইনফরমেশনই আমাদের জানা আছে। সো এখন আমরা চাইলে কিন্তু খুব সহজে ম্যাথটা সলভ করতে পারি। আচ্ছা দেখো, তোমাদের সৃজনশীল কোয়েশ্চেন সাধারণত 10 মার্কসের হয়, কতে 2, খতে 4, গতে 4। তো পুরো ম্যাথটা কিন্তু তোমাকে নাও করতে বলতে পারে। হ্যাঁ, এমনটা হবে না যে তোমাকে বললো আয় বিবরণী করো, সংরক্ষিত আয় বিবরণী করো, আর্থিক অবস্থার বিবরণী করো, এত বড় ম্যাথ কিন্তু তোমাকে দিবে না। বাট আমরা প্র্যাকটিস করার সুবিধার জন্য আমি এখানকার ইনস্ট্রাকশনগুলো ফলো করতেছি না। এখানে কি বলছে ওগুলো বাদ। আমরা এই ম্যাথটা দিয়ে এখন কয়টা জিনিস করব, 3টা বিবরণী তৈরি করব। এক হলো কি বিশদ আয় বিবরণী, 2 সংরক্ষিত আয় বিবরণী, অ্যান্ড লাস্ট ওয়ান আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তো চলো আমরা এট ফার্স্ট বিশদ আয় বিবরণীটা করে ফেলি। তো যদি আমরা বিশদ আয় বিবরণী করতে চাই, আমাদেরকে পুরো ফর্মালিটিসটা মেনটেন করতে হবে। আচ্ছা, এটা কার বলো তো, মৈত্রী লিমিটেড, রাইট? তাহলে আমরা এখানে লিখি মৈত্রী লিমিটেডের, আচ্ছা মৈত্রী লিমিটেড এর
আমাকে একটু হেল্প করতে হবে প্লিজ। বিশদ আয় বিবরণী, ওকে। আচ্ছা, এটা কত তারিখের স্যার? 31 ডিসেম্বর 2018। তাহলে 31 ডিসেম্বর 2018 ইং সমাপ্ত বছরের জন্য কথাটা কিন্তু লিখতে হবে, ওকে, সমাপ্ত বছরের জন্য। আচ্ছা, এখন টাকার ঘর কয়টা হবে জানো? টাকার ঘর হবে 3টা, 1 2 3। আমরা 3টা টাকার ঘর দিলাম। এখানে আমরা কি লিখব? বিবরণ। টাকা টাকা টাকা, বিবরণ টাকা টাকা টাকা। ওকে স্যার, আমরা কি সবাই বুঝতেছি? গুড। তো আমরা বিশদ আয় বিবরণী স্টার্ট করি কি দিয়ে? তোমাদের সবাই মনে আছে যে বিশদ আয় বিবরণী স্টেপ কয়টা? 5টা। ফার্স্টে কি? বিক্রয়। সেকেন্ড, বাদ যাবে বিক্রিত পণ্যের ব্যয়, পেয়ে যাব কি? মোট মুনাফা। দেন বাদ দিব পরিচালন ব্যয়, পেয়ে যাব পরিচালন মুনাফা। যোগ অন্যান্য আয় বাদ অন্যান্য ব্যয়, পেয়ে যাব নেট মুনাফা। তাই না বলো? এই হলো 5টা স্টেপ। বিক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়, পরিচালন ব্যয়, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়। ব্যাস এইভাবে আমরা এখন বসাবো। ওকে, তো আমরা বিক্রিত পণ্যের ব্যয়কে কি বলি? বিব। অর্থাৎ এখানে যাদের পাশে বিব লেখা তাদের ধরে কোথায় বসাবো? বিক্রিত পণ্যের ব্যয়। পরিচালন ব্যয়কে পব, যাদের পাশে পব লেখা তাদের ধরে পরিচালন ব্যয় বসাবো। অন্যান্য আয় কি? অ আ, যাদের সাথে অ আ লেখা তাদের ধরে অন্যান্য আয় বসাবো। যাদের সাথে অব লেখা তাদেরকে ধরে অন্যান্য ব্যয় বসাবো। ওকে, মানে এগুলো তো আমরা মার্ক করেই রাখছি, রাইট? তো চলো আমরা স্টার্ট করি। আরেকটা কথা, যদি কারোর সাথে স্টার্ট থাকে তাহলে কি যেন বুঝতে হবে? এখানে যোগ বা বিয়োগ আছে। যদি একটা থাকে একটা যোগ বা একটা বিয়োগ। যদি একাধিক স্টার্ট থাকে, যতগুলো স্টার থাকবে ততগুলো যোগ বিয়োগ, রাইট? ওকে, তো আমরা স্টার্ট করতেছি কাকে দিয়ে? বিক্রয়কে দিয়ে। ওকে, বলো আমাকে বিক্রয় কত? ওকে, এই যে এখানে বিক্রয়, তাই না? বিক্রয় কত? আচ্ছা, এটা একটু এলোমেলো হয়ে গেছে। বিক্রয় হলো 7,27,000। এখানে কি স্টার আছে? নো। তাহলে মেন কলামে 7,27,000 বিক্রয় বসিয়ে দিলাম। আচ্ছা, এবার বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় থেকে বাদ। আচ্ছা, বিক্রিত পণ্যের ব্যয় শুরু হয় কি দিয়ে? প্রারম্ভিক মজুদ, আর শেষ হয় সমাপনী মজুদ, তাই না? আর বাকিগুলো তুমি তোমার ইচ্ছা মতো লিখবা। তো আমরা এখানে প্রারম্ভিক মজুদ কি আমাদের আছে? আছে। তাহলে আমরা লিখি প্রারম্ভিক মজুদ পণ্য, রাইট? প্রারম্ভিক মজুদ পণ্য কোথায় আছে? এই যে প্রারম্ভিক মজুদ পণ্য কত? 1,20,000। কোন স্টার আছে? নাই। তাহলে আমরা ডিরেক্ট মাঝের ঘরে লিখলাম 1,20,000। হ্যাঁ স্যার, একটা বিষয় দেখো, এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের মেইন টাকাটা কোথায় বসবে? মেইন কলামে। বিক্রিত পণ্যের ব্যয় যেটা, সেটা কোথায় বসবে? এন্ড বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমার অনেকগুলো আইটেম, প্রত্যেকটার টাকা কোথায় বসবে? আর যোগ বিয়োগ থাকলে ফার্স্টে গেল। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় তো আর একটা ব্যয় না, অনেকগুলো ব্যয়। প্রত্যেকটা ব্যয়ের টাকা কোথায় বসবে? মাঝে, তাই না? আর যোগ বিয়োগ থাকলে ফার্স্টে। আর হলো মাঝের কলামের যোগ বিয়োগ রেজাল্ট, ফাইনাল রেজাল্টটা ফাইনাল কলামে। ওকে, এইভাবে আমরা কলাম নির্বাচন করব। যেমন প্রারম্ভিক মজুদ পণ্য, এটা বিক্রিত পণ্যের ব্যয়ের একটা আইটেম না? তো এরকম তো আরো অনেকগুলো আছে। প্রত্যেকটা কোথায় বসবে? আর যোগ বিয়োগ থাকলে ফার্স্টে। এই জন্য টাকা মাঝে বসাবো না ফার্স্টে বসাবো, এটা ডিপেন্ড করবে স্টার আছে কিনা। ওকে, তো প্রারম্ভিক মজুদের সাথে কোনো স্টার নাই, সো আমরা টাকাটা কোথায় বসালাম? মাঝের কলামে। এরপরে কে যাবে? ক্রয়। দেখো তো ক্রয় কত? 4,07,000। স্টার আছে না নাই? আছে। তাহলে আমরা এখানে ক্রয় লিখলাম। টাকা কি মাঝে বসাবো? না, যেহেতু স্টার আছে ফার্স্টে বসাবো। কত? 4,07,000। কয়টা স্টার? তার মানে একটা যোগ আছে বা বিয়োগ আছে। আচ্ছা, তো আমরা ক্রয়ের সাথে স্টার কেন দিয়েছিলাম মনে আছে? ওই যে আগুনে বিনষ্ট পণ্য 15,000। দেখো আমার কিন্তু এখন এটা দেখলেই মনে হয়ে যায়, তাই না? আগুনে বিনষ্ট পণ্য আছে, সো আমরা মাইনাস করে দিব আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য কত স্যার? 15,000 টাকা। তাহলে বলো কত হয়? 3,99,000। সরি 3,92,000 টাকা। বুঝতে পারলাম? ওকে, এরপরে দেখো বিক্রিত পণ্যের ব্যয় কে যাবে? এই যে মজুরি।
জাস্ট আমরা এখন বিব গুলা খুঁজবো, আর কাউকেই খোঁজার দরকার নেই, জাস্ট বিব। হ্যাঁ আচ্ছা, তাহলে এটার কোনো স্টার আছে না, তাহলে ডিরেক্ট কত বসবে 1,20,000। এরপরে বিব আছে, দেখো 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 দেখো, রিয়ামিলার আছে নাই, আর নাই। তাহলে এবার আমরা এগুলোকে যোগ করে ফেলি, কত হয় বলো? 6,32,000। ওকে, এখান থেকে আমরা মাইনাস করব কি? সমাপনী মজুদ পণ্য, রাইট? তো সমাপনী মজুদ পণ্য আমরা জানি কয় টাকা? 1,60,000। কিন্তু আমরা কি 1,60,000 বসাবো না? কেন বসাবো না? কারণ 1,60,000-এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য ছিল, যেটা আমরা মাইনাস করে দিব। কত? 15,000। তাহলে 1,60,000 থেকে 15,000 বাদ দিয়ে বাকিটা বসাবো। কত হয়? 1,45,000। ওকে স্যার, এটাকে আমরা যদি মাইনাস করি কত হয়? এরপরে আর কিছু আছে না, এটাই হলো বিক্রিত পণ্যের ব্যয়, আমরা পেয়ে গেলাম। এন্ড এটা ফাইনাল কলামে বসাবো। কত বলো? 4,87,000। তার মানে এটা থেকে এটা বাদ দিয়ে এটা সোজা এখানে বসালাম। এই বিক্রিত পণ্যের ব্যয় এখন এটা থেকে, অর্থাৎ বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিব, 2,40,000 টাকা। ঠিক আছে, এই 2,40,000 টাকার নাম কি হবে? মোট মুনাফা। তো আমরা মোট মুনাফা পেয়ে গেলাম। এবার কি করব? বাদ দিব পরিচালন ব্যয় সমূহ। পরিচালন ব্যয় সমূহ, পরিচালন ব্যয় সমূহ বাদ দিব। স্যার পরিচালন ব্যয়কে আমরা কি নামে ডাকতেছি? পব। এখন কি আর আমরা বিবকে খুঁজবো বলো? না, এখন আমরা কাকে খুঁজবো? পব। মানে একটু হাস্যকর হলেও খুবই কার্যকর একটা মানে টেকনিক আর কি। তো এখন পবকে খুঁজো, একদম ফার্স্টের থেকে খুঁজতে থাকো পব। আচ্ছা, এই যে পব আছে, বলো ইজারা সম্পদ কি পব? নো। এই ইজারা সম্পদের অবলোপনটা কি? পব। ইজারা সম্পদ কিন্তু স্থায়ী সম্পদ, তাই না? তো ইজারা সম্পদ 10 বছর, এখানে 1 বছর অবলোপন করবো, ওই অবলোপনটা কি হবে? পবতে যাবে। আর কি হবে? ইজারা সম্পদ থেকে বাদ যায়। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? ইজারা সম্পত্তির অবলোপন। ওকে, ইজারা সম্পত্তির অবলোপন। তাহলে ইজারা সম্পদ কত? 1,10,000 দিয়ে ভাগ দিলে কত হয়? 10,000। এটা আমরা মাঝের কলামে বসাবো। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার বলো পব কোথায় আছে? আমরা একটু খুঁজি। এখানে এরপরে পব আছে কোথায়? এই যে বেতন। ওকে, কোন স্টার আছে না, তাহলে আমরা এখানে বেতন লিখলাম 1,65,000, যেহেতু স্টার নেই মাঝের কলামে। আচ্ছা, এরপরে পব কোথায় আছে স্যার? আমরা একটু নিচে যেতে থাকি। কোনো পব আছে এখানে? নাই। তাহলে রিয়ামিল আর নাই। সমন্বয়ে আমরা একটু খুঁজবো পব আছে কিনা। সমন্বয়ে দেখো তো স্যার পব আছে কিনা কোনো? না, সমন্বয়ের মধ্যেও কোনো পব নাই। তারপরে আমাদের পরিচালন ব্যয় এই দুইটাই, এর বাইরে আর নাই। তাহলে দুইটাকে আমরা যোগ করব। কত হয়? 1,75,000। ওকে, তো এটা হলো মোট পরিচালন, মানে এটা লাস্টেরটা সোজা লিখলেই হয় 1,75,000। এখন মোট মুনাফা থেকে 1,75,000 মাইনাস হবে, কত হয়? 65,000। এই 65,000কে আমরা কি বলবো যেন? পরিচালন মুনাফা। ওকে, আমরা পরিচালন মুনাফা পেয়ে গেলাম। পরিচালন মুনাফার সাথে আমরা যোগ করব কাকে? অন্যান্য আয়কে আমরা যোগ করব। এখন বলো অন্যান্য আয় আমাদের কোয়েশ্চেনে আছে? অন্যান্য আয়কে কি বলবো? অ আ। তো অ আ আমাদের কোয়েশ্চেনে আছে কিনা একটু দেখো। আচ্ছা, এই যে বিনিয়োগের সাথে অ আছে, এই বিনিয়োগটা কি অন্যান্য আয়? না। বিনিয়োগ কত? 1,00,000, এটার উপরে আমরা 10% সুদ ধরলে কত হবে? 10,000। সরি, আচ্ছা এটা একটু টাকাটা এলোমেলো হয়েছে। বিনিয়োগ কত? 50,000। তো 50,000-এর 10%-এ কত হয়? 5,000। এই 5,000 হলো কি? অন্যান্য আয়, তাই না? তাহলে আমরা এখানে লিখবো বিনিয়োগের সুদ। আচ্ছা, অন্যান্য আয় আর কয়টা আছে বলো তো? তো কোনো কিছু যদি একটাই থাকে তাহলে আর কিছু করে না, ওইটা ধরে কোথায় বসাবো? ফাইনাল। বাট মিনিমাম যদি দুইটা থাকে তাহলে কোথায়? মাঝের কলাম। আর যোগ বিয়োগ থাকলে ফার্স্টের কলাম, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখবো? বিনিয়োগের সুদ। কয় টাকা স্যার বিনিয়োগের সুদ? 5,000 টাকা। ওকে, তাহলে এখানে কত হয়? 70,000। এটার কোনো নাম দেওয়ার দরকার নেই।
এখন আমরা বাদ দিব কি অন্যান্য ব্যয়। আচ্ছা অন্যান্য ব্যয়কে আমরা কি বলবো অব, কি বলবো অব। আচ্ছা আমাদের কোয়েশ্চেনে অন্যান্য ব্যয় আছে না নাই? এই যে একটা আছে ঋণপত্রের উপর সুদ ধরতে হবে অন্যান্য ব্যয়, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি ঋণের সুদ। আচ্ছা ঋণের সুদ এটা একটা আছে। আবার এই যে এখানে অন্যান্য ব্যয় আছে না বলো, আগুনে বিনষ্ট পণ্য, তাহলে দুইটা আছে। তাহলে টাকা কোথায় বসবে? মাঝের কলামে টাকাগুলো বসবে, রাইট? আচ্ছা তাহলে ঋণের সুদ কত হবে? ঋণ কত স্যার? 1,50,000। এটার উপরে কয় পার্সেন্ট? 12%। এই যে দেখো ঋণ হলো 1,50,000, এটার উপরে আমরা 12% সুদ ধরলাম। এই যে 12% সুদ ধরলাম তাহলে কয় টাকা হয়? আচ্ছা তাহলে হয় 18,000। তো 1,50,000-এর 12% ইকুয়াল 18,000। এই সুদটা হলো 1 বছরের সুদ। আমরা কি বিনিয়োগের উপর 1 বছরের সুদ ধরবো বলো? না, কারণ আমরা তো বিনিয়োগটা আমরা ঋণের উপর কি 1 বছরের সুদ ধরবো? না, কারণ আমরা ঋণটা তো বছরের শুরুতে নেই। কবে নিয়েছে? 1/9। তাহলে 9তম মাস থেকে আমরা সুদ ধরবো। তার মানে কয় মাসের সুদ ধরবো? 4 মাসের সুদ ধরবো। তাহলে নিচে 12 উপরে কি 4, উপরে 4 নিচে 12, কত হয়? 6,000 টাকা হয়। বুঝেছে? তাহলে কেউ যদি ঋণের সুদ 18,000 টাকা ধরো, তার ম্যাথটা কাটা যাবে। ঋণের সুদ কত হবে? 6,000। তাহলে আমরা এখানে ঋণের সুদ লিখে দিলাম 6,000। ওকে, এরপরে বলো তো এইখানে কি আর কোনো অন্যান্য ব্যয় আছে? রেয়া মিলে আর কোনো অন্যান্য ব্যয় নাই। ওকে, আমরা সমন্বয়ে যাই। অন্যান্য ব্যয় আছে না নাই? আছে। যে আগুনে বিনষ্ট পণ্য 15,000 টাকা, এটা কি অন্যান্য ব্যয়। তাহলে আমরা এখানে লিখি আগুনে বিনষ্ট পণ্য। এখন বলো আগুনে বিনষ্ট পণ্য 15,000, এটাকে আমি মাঝের কলামে লিখবো নাকি ফার্স্টে? কারণ হলো এটার সাথে স্টার আছে, সো এটাকে আমরা কি করব? ফার্স্টের কলামে লিখবো, যোগ বিয়োগ আছে। তো আগুনে বিনষ্ট পণ্য এটার সাথে স্টার কেন আছে জানি? ইয়েস, ওই যে বীমা কোম্পানি আমাদেরকে কি করবে? 10,000 টাকা ক্ষতিপূরণ দিবে। তাহলে যে বীমা কোম্পানি যে ক্ষতিপূরণটা দিবে ওইটা কি হবে বলো তো? এই আগুনে বিনষ্ট পণ্য থেকে মাইনাস হবে। তাহলে আমরা এখানে মাইনাস লিখবো কি? বীমা স্বীকৃতি। কি লিখবো? বীমা স্বীকৃতি বা বীমা ক্ষতিপূরণের স্বীকৃতি। ওকে, কত টাকা? 10,000 টাকা। তাহলে এখানে কত হয়? 5,000। এখন এই 6 আর 5 যোগ করলে কত হয়? 11,000। এই 11,000 আমরা কি করব? বিয়োগ করে দেব, তাই না বলো? আচ্ছা তাহলে বলো তো 70 থেকে 11,000 বিয়োগ করলে কত হয়? 59,000। এই 59,000 আমরা লিখলাম। এটার নাম হলো কি? নেট মুনাফা। কি? নেট মুনাফা। ওকে, আচ্ছা একটা বিষয়ে সচেতন থাকবা যে নেট মুনাফা বের করলেই তো আমরা ম্যাথটা ক্লোজ করে দিই, তাই না? একটু দেখবা সমন্বয়ের মধ্যে আয়কর সঞ্চিতি ধরতে বলছে কিনা। বুঝছো, সেকেন্ড পেপারের ম্যাথগুলোর মধ্যে সমন্বয়ে আয়কর সঞ্চিতি ধরতে বলে। যদি আয়কর সঞ্চিতি ধরতে বলে, এই নেট মুনাফা থেকে সমন্বয়ের আয়কর সঞ্চিতিটা কি হবে? বাদ যাবে। যদি আয়কর সঞ্চিতি ধরতে না বলে তাহলে আর বাদ দিতে হবে না। তো আমাদের সমন্বয়ে কোনো আয়কর সঞ্চিতি আছে? রেয়া মিলেরটা কিন্তু বাদ যাবে না। কোনটা বাদ দিতে হবে? সমন্বয়টা। তো সমন্বয়ে তো আয়কর সঞ্চিতি নাই, সো আমরা এখানে ম্যাথটাকে কি করব? ক্লোজ করে দেব। আর যদি থাকতো এটা ক্লোজ করতাম না, এটার থেকে আমরা কি করতাম? আয়কর সঞ্চিতিটাকে বাদ দিতাম। তাহলে এখন আমরা এখানেই ক্লোজ করে দিচ্ছি। এটার নাম কি হবে স্যার? ওকে, এটার নাম হলো নেট মুনাফা। ওকে, তাহলে আমরা কি অঙ্কটা করতে পারলাম? সহজ না অনেক? বিশদ আয় বিবরণী অনেক ইজি, রাইট? ওকে, আচ্ছা স্যার, ওকে ফাইন। তো আমরা কি করে ফেললাম? বিশদ আয় বিবরণী করে ফেললাম, একদম অ্যাজ ইউজুয়াল ফার্স্ট পেপারের মতো। নতুনত্ব বলে কিছুই নাই। বাট এখন আমরা যে বিবরণীটা করব সেটার নাম কি? সংরক্ষিত আয় বিবরণী। এবং এটা পুরোই ব্র্যান্ড নিউ একটা বিবরণী, তাই না বলো? তো চলো আমরা এটা করে ফেলি। কি নাম? নো মৈত্রী। আচ্ছা আমরা ফার্স্টে ছকাকি মৈত্রী লিমিটেডের সংরক্ষিত আয় বিবরণী। স্যার মনোযোগ দাও প্লিজ। 31 ডিসেম্বর 2018 ইং হ্যাঁ সমাপ্ত
বছরের জন্য। স্যার আমরা প্রায় সব বিবরণীতেই সমাপ্ত বছরের জন্য লিখব, শুধুমাত্র কার জন্য লিখব না বলো তো? আর্থিক অবস্থার বিবরণীর জন্য। ওকে, আচ্ছা এই যে কেন সমাপ্ত বছরের জন্য, এটা কি তোমরা জানো কেন সমাপ্ত বছরের জন্য? আচ্ছা আজকের টাইম নেই, আমি ওই আলোচনা পরে করবো, একদিন মনে করাই দিও। হ্যাঁ, অন্য ব্যাচ আবার চলে আসবে। ওই ফিনান্স আছে না। আচ্ছা স্যার, বিবরণ টাকা টাকা। ওকে স্যার। আচ্ছা, সংরক্ষিত আয় বিবরণী দুইটা ছকই করা যেতে পারে। হ্যাঁ, আর যদি চাও আরেকটা ছক দিই, টাকা। আচ্ছা, তো আমরা প্লেস আর কথা না, সংরক্ষিত আয় বিবরণী শুরু করব কাকে দিয়ে? প্রারম্ভিক সংরক্ষিত আয় দিয়ে। দেন আমরা কিছু জিনিস যোগ করব, কিছু জিনিস বিয়োগ করব, কি পেয়ে যাব? সমাপনী সংরক্ষিত আয়। এখন সংরক্ষিত আয় বিবরণীতে কারা আসবে আমরা কি জানি? আমরা কিন্তু জানি। সো আমাদের এত প্যারা নেওয়ার কিছুই নেই। আমরা এখানে লিখলাম প্রারম্ভিক সংরক্ষিত আয়। ওকে স্যার, প্রারম্ভিক সংরক্ষিত আয়। এই যে রেয়া মিলে সংরক্ষিত আয়, এটাই হলো কি প্রারম্ভিক, কত? 10,000। এটা আমরা মেইন কলামে বসাবো। আমাকে হেল্প করো প্লিজ। এখন আমরা যোগের অংশটা লিখলাম, আর নিচে আমরা কি লিখলাম? বিয়োগের অংশ। যোগ আর কি বিয়োগ। আমরা নিচে সবার শেষে কাকে পাবো? সমাপনী সংরক্ষিত আয়কে পেয়ে যাব। তো এটা আমরা পরে করি। এখন আসো, সরি স্যার, সংরক্ষিত আয়, হ্যাঁ 10,000। আচ্ছা এবার আমরা উপর থেকে দেখি সংরক্ষিত আয় মানে কি? স আ। এখন আমরা জাস্ট কাকে খুঁজবো? স আ, সংরক্ষিত আয়, স আ। ওকে, ফার্স্টের থেকে খুঁজো, দেখো তো স্যার আছে কোথায়? আচ্ছা আয়কর। স্যার আয়কর আছে, আবার আয়কর সঞ্চিতিও আছে, দুইটা আছে না? তোমরা কি দুইভাবে বসাতে চাও? বসালে অঙ্ক হবে। অথবা আমরা স্ট্যান্ডার্ড ফরম্যাটটা যদি ফলো করি, স্ট্যান্ডার্ড ফরম্যাট হলো বড়টা থেকে আমরা ছোটটাকে মাইনাস করব। তাহলে আয়কর কত বলো তো স্যার? 30,000। আয়কর সঞ্চিতি কত স্যার? 20,000। তাহলে কে বড়? আয়কর বড়। তাহলে আমরা আগে আয়করকে লিখবো, কোথায় লিখবো? বিয়োগের অংশ। আয়কর কত স্যার? 30,000, রাইট? এখান থেকে মাইনাস করে দিব। আয়কর সঞ্চিতি কত স্যার? 20,000। তাহলে থাকে কত? এইটা আমরা মাঝের কলামে বসাবো। আচ্ছা, ও যে কে যেন আমাকে একদিন কোয়েশ্চেন করছে, স্যার রেয়া মিলে অনেক সময় আয়কর ফেরত দেওয়া থাকে, সেটা কি হবে? আয়কর ফেরত অলওয়েজ আয়কর থেকে বাদ যাবে। ক্রয় ফেরত ক্রয় থেকে বাদ যায়, বিক্রয় ফেরত বিক্রয় থেকে বাদ যায়, আয়কর ফেরত কি হবে? আয়কর থেকে বাদ যাবে, তাই না? কিন্তু আয়কর সঞ্চিতি সবসময় আয়কর থেকে বাদ যাবে বলো? না। যদি আয়কর সঞ্চিতি আয়করের চেয়ে ছোট হয়, তাহলে আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ যাবে। আর যদি আয়কর ছোট হয়ে যায়, তাহলে ঘটনাটা পুরো উল্টে যাবে। আমরা যোগের অংশে কাকে লিখবো? আয়কর সঞ্চিতি। সেখান থেকে আমরা বাদ দিব কাকে? আয়করকে। ওকে স্যার। আচ্ছা এবার আসো আমরা আবার দেখি, বলো আর কে আছে? এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা কোথায় যাবে বলো? বিয়োগের অংশে যাবে। তাহলে আমরা এখানে লিখি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, রাইট? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ স্যার কয় টাকা বলো? এটার কোনো স্টার্ট নাই, সো আমরা ডিরেক্ট লিখে দিলাম 20,000। এরপর বলো আয়কর সঞ্চিতি আর কোথায় আছে? সরি সংরক্ষিত আয় আর কোথায় আছে? রেয়া মিলে আর নাই। আচ্ছা রেয়া মিলে আর নাই। ওকে, তো রেয়া মিলে আয়কর সংরক্ষিত আয় 4টা ছিল নাকি? প্রারম্ভিক বসালাম, দেন কি ছিল? আয়কর বসালাম, দেন কি ছিল? আয়কর সঞ্চিতি বসালাম, দেন কি ছিল? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ছিল। 4টাই আমরা বসিয়েছি, তাই না বলো? এবার আসো আমরা একটু দেখি সমন্বয়ের মধ্যে কোনো সংরক্ষিত আয় আছে কিনা। সমন্বয়ের মধ্যে সংরক্ষিত আয় আছে স্যার বলো? এখানে কি আছে বলো? আচ্ছা, তো সমন্বয়ের মধ্যে প্রথম যেটা, সেটা হলো এই 10% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তো ঘোষণাকৃত লভ্যাংশটা কোথায় যাবে? সংরক্ষিত আয়ের বিয়োগের অংশে যাবে, তাই না? ঘোষণাকৃত লভ্যাংশ। স্যার ঘোষণাকৃত লভ্যাংশ কয় টাকা হবে বলো তো?
ঘোষণা কিন্তু লভ্যাংশটা কিভাবে দেয়া আছে? পার্সেন্টে। কয় পার্সেন্ট? 10%। এই পার্সেন্টটা আমরা কার উপর ধরবো? আদায়কৃত শেয়ার মূলধনের উপর। আচ্ছা, আদায়কৃত শেয়ার মূলধন আমরা কোথায় পাবো? রেয়া মিলে। রেয়া মিলের মূলধনটাই কি? আদায়কৃত শেয়ার মূলধন। তাহলে 10 লাখের উপর 10% কত হয়? 1 লাখ টাকা হয়। আমরা এখানে 1 লাখ টাকা লিখলাম। ওকে স্যার। এরপরে বলো সংরক্ষিত আয় আর কে যাবে? এই যে সঞ্চিত তহবিলে 90,000 টাকায় উন্নীত করতে হবে। সঞ্চিত তহবিলকে 90,000 টাকায় উন্নীত করতে হবে। তো আমাদের রেয়া মিলে সঞ্চিত তহবিল আছে কত? 75। এটাকে আমি যদি 90,000 বানাতে চাই, আই হ্যাভ টু ট্রান্সফার টাকা 50,000 টু দিস ফান্ড, রাইট? তার মানে আমরা সঞ্চিত তহবিলে 15,000 টাকা ট্রান্সফার করব, স্থানান্তর করব। সো কোনো ফান্ডে টাকা স্থানান্তর করলে ওইটা সংরক্ষিত আয়ে বিয়োগের অংশে যাবে। তো আমরা এখানে কি লিখতে পারি? সঞ্চিত তহবিলে স্থানান্তর। সঞ্চিত তহবিলে স্থানান্তর কত টাকা? 15,000 টাকা। 75 আছে, এটাকে বাড়িয়ে কত বানাইতে হবে? 90। তার মানে কত পাঠাতে হবে? 15,000। আর কি আছে স্যার? 20,000 টাকার কল্যাণ তহবিল গঠন করতে হবে। কোনো তহবিল যদি আমরা গঠন করি, সেটাও কি হবে? সংরক্ষিত আয় থেকে বাদ যাবে। তাহলে আমরা এখানে বলতে পারি কল্যাণ তহবিল গঠন। কল্যাণ তহবিল গঠন কয় টাকা? 20,000 টাকা। আর কিছু কি এখানে আসবে? নো। আচ্ছা, এখানে আর কেউ আছে? নাই। এখন দেখো একটা জিনিস স্টিল নাও বাকি আছে। কে সে বলো তো? চলতি বছরের নেট মুনাফা। চলতি বছরের নেট মুনাফা এটা কোথায় বসবে? যোগের অংশে বসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি চলতি বছরের নেট মুনাফা। চলতি বছরের নেট মুনাফা। আচ্ছা বলো তো চলতি বছরের নেট মুনাফা কয় টাকা? 59,000 টাকা, তাই না? আচ্ছা, এটা তো একই, ও তো আর কেউ তো নাই, আছে? তাহলে 59,000 আমরা এখানে লিখলাম। আর এখানে যোগ করলে কত হবে বলো তো? আচ্ছা, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হয়? 69,000 টাকা। এই সবগুলো যোগ করলে কত হয়? 1,65,000 টাকা, না? আচ্ছা, তাহলে আমাদের রেজাল্টটা কি বেরোবে? নেগেটিভ। নেগেটিভ বেরোবে, আমরা কি করব? এন্ড কোয়েশ্চেনে যদি এইভাবে থাকে আমাদের তো আর কিছু করার নেই। হ্যাঁ, তাহলে কত? 93,000। ওকে, তাহলে 96,000 টাকা আমরা এখানে লিখলাম। এটা কি আকারে? মাইনাস। ওকে, ক্লোজ করে দিলাম। এটার নাম কি হবে? সমাপনী সংরক্ষিত আয়। সমাপনী সংরক্ষিত আয় কত স্যার? 96,000 টাকা। ওকে, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, বেসিক্যালি এটা মাইনাস হওয়ার কথা না, বাট আমাদের কোয়েশ্চেনেই হয়তো তথ্যগুলো এমন যে এটা মাইনাস বেরোবে। ঠিক আছে? আচ্ছা স্যার, আমরা আর্থিক অবস্থার বিবরণীর ছকটা এঁকে ফেললাম। ওকে, আর্থিক অবস্থার বিবরণীর ছকটা এঁকে ফেললাম। এখন আমরা কি করব? আর্থিক অবস্থার বিবরণীটা কমপ্লিট করব। তো আর্থিক অবস্থার বিবরণীর পার্ট কয়টা? 3টা না? ফার্স্টে হলো সম্পদের পার্ট, দেন হলো মালিক শেয়ার হোল্ডারদের পার্ট, এরপরে কি দায়ের পার্ট, তাই না?
আচ্ছা, তো আমরা সম্পদের অংশটা কমপ্লিট করি এবং আমাদের মোট সম্পদ এবং মোট দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব কি হইতে হবে? সমান হইতে হবে, না হলে কিন্তু গেছে অঙ্ক। আচ্ছা, সম্পদ সমূহ, তো সম্পদ সমূহ, ওকে ফাইন। আমরা ফার্স্টে কি বসাবো বলো? স্থায়ী সম্পদ। আমাকে হেল্প করো প্লিজ। স্থায়ী সম্পদ। আচ্ছা, আমাদের কোয়েশ্চেন স্থায়ী সম্পদ আছে না নাই? আছে। তো আমরা একদম প্রথম থেকে দেখি কি আছে। ইজারা সম্পত্তি। আচ্ছা, আমরা ইজারা সম্পত্তি বসাচ্ছি। কয় টাকা বলো? যদি দেখো একাধিক স্থায়ী সম্পদ না, প্রত্যেকের টাকা কোথায় বসবে? আর যোগ বিয়োগ থাকলে ফার্স্টে। তাহলে ইজারা সম্পদে স্টার আছে না নাই? আছে। তাহলে আমরা প্রথম কলামে বসাবো 1 লাখ টাকা মাইনাস অবলোপন। অবলোপন, আচ্ছা অবলোপন কত? 10,000 টাকা। তাহলে 90,000 টাকা আমরা বসাবো মেন কলামে, মানে মাঝের কলামে। এরপরে কি আসবে বলো স্থায়ী সম্পদে? এই যে কল কবজা ও যন্ত্রপাতি 4,40,000। কল কবজা ও যন্ত্রপাতি। আচ্ছা, এটাই কি কোনো স্টার আছে? কোনো স্টার নাই। তাহলে মাঝের কলামে 4,40,000 টাকা। এরপরে আমরা কি বসাবো বলো? এই যে সুনাম আছে স্থায়ী সম্পদ, কত? 60,000। কোন স্টার আছে? না, সরি, সুনাম হলো 1,20,000 টাকা। ওকে, আর কেউ আছে? নো। আচ্ছা, স্থায়ী সম্পদ আর নাই। তাহলে এখন এই তিনটার যোগফল, এই তিনটার যোগফলকে আমরা বলবো কি? মোট। মোট স্থায়ী সম্পদ, আরো সম্পদ বাকি আছে। ওকে, আচ্ছা, তাহলে মোট সম্পদ কত বলো? 6,50,000 টাকা হলো। আচ্ছা, এবার 2 স্থায়ী সম্পদের পর আমরা কাকে দেখাবো? বিনিয়োগকে। কাকে দেখাবো? তা আমাদের কোয়েশ্চেনে বিনিয়োগ আছে না? 10% বিনিয়োগ আছে। ওকে, 10% বিনিয়োগ কত টাকা স্যার? 50,000। তাহলে 10% বিনিয়োগ 50,000 টাকা। ওকে, 3 আমরা কাকে দেখাবো? চলতি সম্পদকে দেখাবো। আচ্ছা, চলতি সম্পদ সমূহ। আচ্ছা, চলতি সম্পদ সমূহ কত? চলতি সম্পদ সমূহ। আচ্ছা, চলতি সম্পদকে আমরা চশ বলতেছি। এখন জাস্ট কাকে খুঁজবো? চশকে খুঁজবো, রাইট? আচ্ছা, একদম ফার্স্টের থেকে খুঁজো চশ আছে কিনা। আচ্ছা, চশ দেখো, হেল্প করো আমাকে। এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এখানে আছে। এই যে চশ একটা আছে, এই যে চশ, এটা কি বিনিয়োগ নাকি বিনিয়োগের বকেয়া সুদ? গুড, তাহলে আমরা এখানে লিখে ফেলি বিনিয়োগের বকেয়া সুদ। যেহেতু স্টার নাই মাঝের ঘরে, তাই না? 5,000 টাকা। কত? 5,000, তাই না? এই যে 50,000-এর 10%। আরও একটা ট্রিক্স বলে, তুমি আয় বিবরণীতে বিনিয়োগের সুদ যত বসিয়েছো ওইটাই এখানে বসাবা। ওকে, আচ্ছা, এরপরে আসো চশো। আর কোথায় আছে? আচ্ছা, চশো আছে এই যে এখানে, এই যে এটা না, প্রাপ্য হিসাবে যে চশো, প্রাপ্য হিসাব কত? 3 লাখ। তাহলে আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব 3 লাখ। এরপরে কি আছে? যে ব্যাংক জমার উদ্বৃত্ত। ব্যাংক জমার উদ্বৃত্ত কয় টাকা স্যার? 1,20,000 নাকি 1,90,000? 1,90,000। আমি এখান থেকে টাকা উল্টা পাল্টা দেখতেছি। আচ্ছা, ওকে, আর কি আছে বলো? রেয়ামিলের মধ্যে আর চশো নাই, 3টা ছিল, বসিয়ে ফেলস। এখন আমরা সমন্বয়ে দেখি চশো আছে কিনা। মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ পণ্য, রাইট? সমাপনী মজুদ পণ্য, ওইটা কি 1,60,000 হবে? না, 1,45,000। ওই যে 15,000 বাদ দিয়ে 1,45,000। আমরা কি বুঝলাম? গুড। এরপরে চশো আছে বীমা কোম্পানির স্বীকৃতি, না? আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বীমা স্বীকৃতি। বীমা স্বীকৃতি বা বীমা ক্ষতিপূরণের স্বীকৃতি, একই কথা। কত স্যার? 10,000 লিখলাম।
এরপরে আর কি আছে? চলতি সম্পদ কি আর আছে কোথাও? না, আর নাই। তাহলে আমি এই সবগুলোকে যোগ করব। কত হয়? 6,50,000। এই যে 6,50,000, এটার নাম কি? মোট চলতি সম্পদ। মোট চলতি সম্পদ কত? 6,50,000। ওকে স্যার, এবার আমরা 4 কি বসাবো বলো তো? অলিক সম্পদ। অলিক সম্পদ। আচ্ছা, অলিক সম্পদ বা কাল্পনিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। আচ্ছা, তো অস, রাইট? এখন আমরা একটু দেখি অস আছে কিনা। প্রথম থেকে একটু দেখো অস আছে কিনা। এই যে একটা আছে, দায় গ্রাহকের কমিশন। ওকে, একটা পেলাম, দায় গ্রাহকের কমিশন। অস কি আর আছে? অলিক সম্পদ আর কোনো অস নাই, তার মানে অলিক সম্পদ একটাই আছে। তাহলে এটার টাকা কোথায় বসার কথা? মেন কলামে। কিন্তু আমরা কি মেন কলামে বসাবো? কেন বসাবো না? কারণ স্টার আছে। তাহলে স্টার থাকলে যেখানে বসার কথা তার আগের কলামে বসাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে আমরা দায় গ্রাহকের কমিশন লিখলাম। দায় গ্রাহকের কমিশন। আচ্ছা, দায় গ্রাহকের কমিশন কয় টাকা স্যার? 60,000। এই 60,000 এখানে বসার কথা, বাট স্টার থাকার কারণে আমরা আগে বসাচ্ছি। আচ্ছা, দায় গ্রাহকের কমিশনের সাথে স্টারটা কেন আছে বলো তো? কারণ দায় গ্রাহককে অবলোপন করতে হবে। দায় গ্রাহককে অবলোপন করতে হবে বা কমাতে হবে। কতটুকু কমাতে হবে? পুরোটুকু না। কত পার্সেন্ট? 50%। কার দ্বারা? অধিহার দ্বারা। তাহলে আমরা এখানে লিখবো মাইনাস শেয়ার অধিহার দ্বারা অবলোপন। ওকে, কত? 60,000-এর 30%, এই 50%, তার মানে 30,000 টাকা। এখানে কত হলো? 30,000। ওকে, এবার আমরা এক কাজ করি। আমরা এখানে 4টা সম্পদ পেলাম: মোট স্থায়ী সম্পদ, বিনিয়োগ, মোট চলতি সম্পদ, আর হলো অলিক সম্পদ। এই 4টা সম্পদকে এখন আমরা যোগ করে ফেলব। কত হয় 4টা সম্পদ যোগ করলে? 13,80,000। স্যার ভুল করো না, না হলে কিন্তু আমাদের ম্যাথ মিলবে না। $13,80,000, ঠিক আছে? আমাদের অঙ্ক হলো গুড। আচ্ছা, আমরা এখন তাহলে দায়ের পার্ট করতেছি। ওকে, দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব। আচ্ছা, দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব করতেছে। ওকে, 1, অনুমোদিত শেয়ার মূলধন। প্রথম পার্ট, অনুমোদিত শেয়ার মূলধন। ওকে, তো অনুমোদিত শেয়ার মূলধন আমরা কিভাবে লিখব? ওই যে প্রতিটি শেয়ারের দাম কত? 10 টাকা, অর্থাৎ ফেস ভ্যালু যেটা। প্রতিটি শেয়ারের ফেস ভ্যালু কত? 10 টাকা। শেয়ার সংখ্যা কত? 2 লাখ। মোট কত? 25 লাখ। ওই টাকার ঘরে 25 লাখ বসাবো। তো আমরা এখানে লিখতে পারি প্রতিটি 10 টাকা করে, প্রতিটি 10 টাকা করে কত শেয়ার? 2,50,000 শেয়ার। ওকে, একদম মূল কলামে কত হবে? 25 লাখ। 25 লাখ ক্লোজ। ওকে স্যার, ওটা একটা দাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে। এবার আমরা 2 কি লিখব? ইস্যুকৃত ও বিল। আচ্ছা, ইস্যুকৃত বিলীকৃত একসাথে লিখি। ইস্যুকৃত, বিলীকৃত ও আদায়কৃত শেয়ার মূলধন। আচ্ছা স্যার, আমরা ইস্যুকৃত বিলীকৃত আলাদা করে লিখতে পারি, আর আদায়কৃতটাকে আলাদা করে লিখতে পারি, আবার একসাথে দিলেও হবে, ওটা ব্যাপার না। হ্যাঁ,
তো ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত তিনোটাকে আমি একসাথেই লিখে দিলাম। হ্যাঁ স্যার দেখো তো আমাদের শেয়ার মূলধন কয় টাকা? 10,000। প্রত্যেকটার ফেস ভ্যালু কত? তাহলে বলো তো আমি কয়টা শেয়ার বিক্রি করেছি? এই 10 লাখ টাকা পাওয়ার জন্য আমি কয়টা শেয়ার বিক্রি করেছি? 1 লাখ শেয়ার। আমার আদায়কৃত শেয়ার মূলধন 10 লাখ, প্রতিটা শেয়ারের দাম কত? 10 টাকা। তাহলে 10 লাখকে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 1 লাখ। তার মানে আমরা 1 লাখ শেয়ার বিক্রি করেছি, ইস্যু করেছি, আদায় করেছি, রাইট? তাহলে প্রতিটি 10 টাকা করে আমরা এখানে কি লিখব? প্রতিটি 10 টাকা করে 1 লাখ শেয়ার, 1 লাখ শেয়ার। মেইন কলামে কত লিখতে হবে? 10 লাখ। ওকে, আমরা মেইন কলামে কত লিখলাম স্যার? 10 লাখ। বুঝেছো সবাই? আমরা কি সবাই বুঝতে পেরেছি? গুড। এবার আসো 3। তো আমরা অনুমোদিত শেয়ার মূলধন বসালাম, এখানে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত বসালাম। এখন আমরা কাকে বসাবো? সঞ্চিতি ও উদ্বৃত্ত। কি বসাবো? সঞ্চিতি ও উদ্বৃত্ত সমূহ। সঞ্চিতি ও উদ্বৃত্ত সমূহ। তো সঞ্চিতি উদ্বৃত্তে কারা যাবে এটা আমরা তো মার্ক করে রেখেছি, তাই না বলো? আচ্ছা একটু দেখি সঞ্চিতি উদ্বৃত্ত, এটাকে আমরা কি বলবো? স উ, রাইট? তো স উ এখানে একটু সার্চ করো, কয়টা আছে? হেল্প করো আমাকে প্লিজ। এখানে একটা আছে শেয়ার অধিহার। আচ্ছা শেয়ার অধিহারের মধ্যে কি আছে? স্টার আছে না? ওকে, তার মানে এটার টাকা আমি কি মাঝে বসাবো না তার আগে? আচ্ছা, শেয়ার অধিহার। শেয়ার অধিহার স্যার কয় টাকা? শেয়ার অধিহার 90,000 টাকা, তাই না? আচ্ছা 90,000, এখান থেকে মাইনাস হবে অবলোপন। কার সাথে অবলোপন? দায় গ্রাহকের কমিশনের সাথে অবলোপন। দায় গ্রাহকের কমিশন দ্বারা অবলোপন। শুধু অবলোপন লিখলে হবে না। কত স্যার? 30,000। ওকে, ওই যে দায় গ্রাহকের 50%, তার মানে 60,000 অর্ধেক 30,000। দায় গ্রাহক থেকেও বাদ, শেয়ার অধিহার থেকেও কি বাদ। তো 90,000 থেকে 30,000 বাদ, কত হয়? 60,000 টাকা। ওকে, এরপরে আসো সঞ্চিতি উদ্বৃত্তে আর কি আছে? এই যে সঞ্চিতি তহবিল আছে, আমরা এটাকে বসাই। সঞ্চিতি তহবিল, এটা তো স্টার আছে, তাই না বলো? তো ফার্স্ট কলামে বসাইতে হবে। কত স্যার? 75,000। আচ্ছা এটা স্টার আছে কেন? এখানে আমার 15,000 ট্রান্সফার করতে হবে। তাহলে যোগ অর্থ স্থানান্তর, তাই না? অর্থ স্থানান্তর কত? 15,000। তাহলে এখানে হয় কত? 90,000। ঠিক আছে। আচ্ছা সঞ্চিতি উদ্বৃত্ত আর আছে? এখানে আমরা দেখলাম সঞ্চিতি উদ্বৃত্ত কয়টা আছে? টোটাল 2টা। শেয়ার অধিহার আছে, আর কি আছে? সঞ্চিতি তহবিল আছে, এর বাইরে আর নাই। আচ্ছা এবার আমরা একটু দেখি যে আমাদের এর মধ্যে সমন্বয়ের মধ্যে আছে কিনা সঞ্চিতি উদ্বৃত্ত। আছে? নাই। আচ্ছা গুড। স্টিল নাও একটা মিসিং আছে, বলো তো কে? ওই যে আমরা সংরক্ষিত আয় বিবরণী করেছি, সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী জের, ওইটাও কোথায় আসবে? সঞ্চিতি ও উদ্বৃত্তে আসবে। ওকে, সো ওটাকে তুমি বাদ দিয়ে যদি যাও তোমার ম্যাথ কিন্তু মিলবে না। তো আমরা এখানে লিখবো সমাপনী সংরক্ষিত আয়। আচ্ছা সমাপনী সংরক্ষিত আয় কয় টাকা বলো? -96,000। এই যে 96,000কে নেগেটিভ আকারে বসিয়ে দাও, বাস। আর কি কিছু আছে? নো। আচ্ছা এবার আমরা এইগুলাকে কি করব? যোগ করব। মানে এটা যোগ আর এটা বিয়োগ হবে, যেটা মাইনাস ওটা তো আর যোগ করা যাবে না। তাহলে স্যার কত হয় বলো? 54,000 হতে পারে। আচ্ছা কত? 54,000। ওকে, এই 54,000 কিন্তু পজিটিভ, রাইট? আচ্ছা এখন আমরা আদায়কৃত মূলধনের সাথে সঞ্চিত উদ্বৃত্তকে যোগ করে দিই। আচ্ছা যোগ করার দরকার নেই, এটা যা আছে থাকুক।
এবার আসো 4 4 আমরা কি লিখবো বলো তো দীর্ঘমেয়াদী দায় আচ্ছা দীর্ঘমেয়াদী দায় বলো তো আমাদের দীর্ঘমেয়াদী দায় আছে না নাই দ আছে না এই যে 12% ঋণপত্র 12% ঋণপত্র কয় টাকা স্যার 1,50,000 টাকা আমরা এটা বসালাম 1,50,000 টাকা ওকে আর নাই আচ্ছা এবার লাস্ট ওয়ান 5 চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থাদি ওকে তো আমরা এখন চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা বসাবো ওকে আচ্ছা চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা এটা আমরা চ দ দিয়ে প্রকাশ করছি রাইট তো এখন বলো তো আমাদের এই কোশ্চেনের মধ্যে চ দ আছে না নাই আছে দেখো এখানে একটা আছে আচ্ছা এই যে এখানে যে চ দটা দেয়া আছে এটা কেন এটা কি ঋণপত্র নাকি ঋণপত্রের বকেয়া সুদ ওকে তাহলে আমরা এখানে লিখতে পারি ঋণের বকেয়া সুদ আচ্ছা ঋণের বকেয়া সুদ কয় টাকা স্যার আমরা আয় বিবরণীতে বসিয়েছিলাম কত 6,000 ওই আয় বিবরণীতে যা বসিয়েছো সেটাই বসাবো আচ্ছা এরপরে আসো চ দ কোথায় আছে একটু খুঁজি আমরা এই যে প্রদেয় হিসাব এটাতে কি কোনো স্টার আছে না প্রদেয় হিসাব কয় টাকা স্যার 50,000 রাইট এরপরে কোথায় আছে বলো রেয়ামিলার আছে স্যার নো রেয়ামিলের মধ্যে আর নাই সমন্বয়ের মধ্যে আমরা একটু খুঁজি সমন্বয়ের মধ্যে ওই যে ঘোষণাকৃত লভ্যাংশ তাই না আচ্ছা ঘোষণাকৃত লভ্যাংশ কয় টাকা বলো আমরা কত বসিয়েছিলাম 1 লাখ আচ্ছা 1 লাখ সংরক্ষিত আয় যেটা বসিয়েছিলাম আচ্ছা এরপরে দেখো তো আর কি আছে কল্যাণ তহবিল কল্যাণ তহবিল কয় টাকা 20,000 টাকা ওকে স্যার আর কি আছে কিছু নো এখন এগুলো আমরা যোগ করলে মোট চলতি দায় পেয়ে যাব কত হয় 1,76,000 ওকে এবার আমরা সবগুলো দায়কে যোগ করি এই যে 10 লাখ যোগ 54,000 যোগ 1,50,000 যোগ 1,76,000 বলো $13,80,000 না ওকে তো স্যার সব কি বসানো হয়েছে গুড তো সব বসানো হয়ে গেছে দেখো আমরা কি বসিয়েছি আমরা এট ফার্স্ট অনুমোদিত শেয়ার মূলধন বসিয়েছি দেন ইস্যু ও বিলিকৃত শেয়ার মূলধন দেন আদায়কৃত শেয়ার মূলধন তো আমরা 2 ভাগ না করে একসাথেই বসিয়েছি এটাও ভুল হবে না কত স্যার 10 লাখ বাট তোমরা আলাদা করেও বসাতে পারো এরপরে আমরা কি বসিয়েছি সঞ্চিত উদ্বৃত্ত টোটাল কত 54,000 দেন আমরা কি বসিয়েছি দীর্ঘমেয়াদী দায় 1,50,000 সবার শেষে আমরা কি বসালাম চলতি দায় ও ভবিষ্যৎ ব্যবস্থা দিই টোটাল 1,76,000 ওকে তাহলে আমাদের 4টা পার্ট কি কমপ্লিট গুড এখন আমরা কি করব এই সবগুলোকে যোগ করে ফেলবো ওকে তো এই সবগুলোকে যোগ করলে কত হয় যোগফল 13,80,000 হচ্ছে ক্লোজ এই 13,80,000 এর নাম কি হবে মোট দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব মোট দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব
এখন তোমরা বলো তো স্যার আমাদের সম্পদের পার্টে মোট সম্পদ কত ছিল? 13,80,000। আর মোট দায় ও শেয়ার হোল্ডারদের সত্ত্ব 13,80,000। এই যে দেখো আমরা বিশদ আয় বিবরণী করলাম, সংরক্ষিত আয় বিবরণী করলাম, আর্থিক অবস্থার বিবরণী শেষ করলাম, এবং বলো তো আমাদের এই পুরো পরিশ্রমটা, পুরো জার্নিটা সফল না ব্যর্থ? সফল। ব্যর্থ? আচ্ছা, যদি মোট সম্পদ আর মোট দায় না মিলতো তাহলে ব্যর্থ হয়ে যেত, বাট আমরা কি সফল। এই সফলতার পিছনে দেখছো কত 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 পরিশ্রম। আমাদেরকে রেয়ার মিল সম্পর্কে ভালো করে জ্ঞান অর্জন করতে হয়েছে, কে কোথায় যাবে, কোন পার্টে যাবে, কোন অংশে যাবে, রাইট? দেন আমাদেরকে সমন্বয়গুলো খুব ভালো করে শিখতে হয়েছে এবং সব কিছু নির্ভুলভাবে বসাতে হয়েছে। তুমি যদি যোগ বিয়োগেও ভুল করো তারপরেও তোমার অঙ্কটা মিলবে না। ওকে, তো আর্থিক অবস্থার বিবরণীকে আগে কি বলা হতো জানো? চূড়ান্ত হিসাব। চূড়ান্ত হিসাব বলা হতো। তার মানে যারা অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছো তারা চূড়ান্ত হিসাব করতেছো। আর চূড়ান্ত হিসাব মানে তো সব হিসাবের কি বাপ নাকি? আচ্ছা, সব হিসাবের কম্বিনেশন, রাইট? দ্যাটস ওয়াই এটা একটু টাফ হয়। তো আই থিঙ্ক আমাদের এখানে যারা আছে কারো কাছে আর এটা টাফ মনে হবে না, যদি আমরা এই ফর্মালিটিসগুলো, ট্রিক্সগুলো বা এই বেসিকগুলোকে মেনটেন করি। ঠিক আছে স্যার? ওকে, না ওইটা ক্লোজ করে দিবা। অনুমোদিত? না না, ওইটা